আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো তোমরা কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও, আর তোমরা কে কে লাইভে আছো সেটাও আমাকে জানিয়ে দাও। ঠিক আছে, আমরা একটু ওয়েট করব সবার জন্য, সবাই যেন তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারি আর কি। এইচএসসি 25 যারা আছো প্লিজ একটু শেয়ার করে দাও লাইভটা, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব আজকে। এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও খুব তাড়াতাড়ি। আমরা একটু ওয়েট করব যেন সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, সো ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন করে দাও, একই সাথে আমরা সবাই একসাথে ক্লাস করব আজকে। এবং আমি আশা করছি তোমাদের এইচএসসিতে তোমাদের সামনে যতদিন একাডেমিক পড়াশোনা, এইচএসসি লাইফ যতদিন আছে, অ্যাডমিশন যতদিন আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য বেশ হেল্পফুল হতে যাচ্ছে। সো আমাকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ঠিক আছে, সো কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু জানিয়ে দেন তাড়াতাড়ি, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব আজকে। এবং আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যারা আপনাদের একই সাথে পড়াশোনা করেন, একই কলেজের ফ্রেন্ড আছেন। সো সবার সাথে যেন আর কি একটা ভালো সময় কাটে, ভালো একটা ক্লাস আপনারা পেতে পারেন। ঠিক আছে, সো ক্লাসটা শেয়ার করে দেন এবং আমরা খুব শীঘ্রই ক্লাসে প্রবেশ করছি এবং খুব শীঘ্রই ক্লাস শুরু করবো আর কি। কে কে যুক্ত আছেন একটু জানিয়ে দেন তাড়াতাড়ি। আচ্ছা, কে কে যুক্ত আছেন একটু তাড়াতাড়ি আমাকে জানিয়ে দেন এবং ক্লাসটা শেয়ার করে দেন যেন একসাথে সবাই মিলে আজকে একসাথে ক্লাস করতে পারি এবং সবাই যাতে আজকের ক্লাস থেকে উপকৃত হতে পারে, হেল্প পাই। সো আমি আশা করছি আপনাদের অনেক বেশি কাজে আসবে। ইয়াসিন আরফাত সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম স্যার। ইয়াসিন আরফাত আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন এবং সবাই মিলে ক্লাস করবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, সো আচ্ছা আমরা একটু দেখি আজকে ক্লাসে কি আছে। ঠিক আছে, আমাদের আজকে আমরা যেটা পড়বো সেটা এইচএসসি 25 বলো, এইচএসসি 26 হোক, সেটা ম্যানেজমেন্ট থেকে বোর্ডে কীরকম কোয়েশ্চেন আসে এবং কিভাবে প্রিপারেশন নিলে আমি সর্বোচ্চ এখান থেকে একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবো ম্যানেজমেন্টের জন্য, সে সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং প্রথম পত্রের কোন কোন অধ্যায় থেকে কী ধরনের কোয়েশ্চেন আসে এই সমস্ত বিষয় আজকে আমরা ব্রেকডাউন করব। ঠিক আছে, সো দেখা যাক। প্রথমে যদি আমরা একটু বলি যে আমাদের ব্যবস্থাপনায় অথবা ম্যানেজমেন্টে আমাদের সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হয় বোর্ডে। সো এটা বলার কিছু নাই, তোমরা অনেকগুলো পরীক্ষা অলরেডি দিয়েছো, তাহলে 100 নম্বরে আমাদের টোটাল পরীক্ষা হয়। এখানে এমসিকিউ অথবা বহু নির্বাচনী থাকে 30 নম্বরের এবং সিকিউ অথবা সৃজনশীল থাকে 70 নম্বরের। সো এমসিকিউতে তো আমাদের বেশ নাম্বারটা দরকার আছে, প্রত্যেকটা নাম্বার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া সৃজনশীল, তো সৃজনশীল কিভাবে লিখলে একটা সর্বোচ্চ মার্কস পাওয়া যায়, তারপরে কিভাবে পড়লে এমসিকিউতে ভালো করা যায়, সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, সো আচ্ছা এরপরে একটু দেখি যে ব্যবসায়ের মৌলিক ধারণা। আমরা একদম প্রথম অধ্যায় যেটা আছে, ঠিক আছে, একদম প্রথম অধ্যায় যেটা আছে সেখানে এই প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে কোন কোন অধ্যায় থেকে মৌলিক ধারণা থেকে বিগত বছরে বিভিন্ন বোর্ডে কত ধরনের কোয়েশ্চেন এসেছে, কয়টা এমসিকিউ এসেছে, কয়টা সিকিউ এসেছে, সেই বিষয়টা যদি একটু একদম সংক্ষেপে যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব ঢাকা বোর্ডের ক্ষেত্রে যদি দেখি, মানে প্রথম অধ্যায় আমাদের একদম প্রথম অধ্যায় যেটা আছে সেখানে ঢাকা বোর্ডে 2023 সালে সিকিউ আসছে 2টা, তার মানে প্রথম অধ্যায় থেকে 2টা সিকিউ আসছে। মানে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই প্রথম অধ্যায় থেকে 2023 সালে আমাদের 2টা করে সিকিউ আসছে। আর এমসিকিউ 4টা 5টা 6টা, 4টা 5টা 6টা, তারপরে 3টা। বরিশাল বোর্ডে জাস্ট 3টা আসছে, বাকিগুলোতে 4টা। ইভেন সিলেট বোর্ডে এই একটা জাস্ট শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে 30টা এমসিকিউতে আমার এখানে আসছে কয়টা স্যার? 6টা, একটা অধ্যায় থেকে। ঠিক আছে, সো মেনশন করে দেন তাড়াতাড়ি, আমরা বুঝতে পারছি। তার মানে দেখেন একটা অধ্যায় থেকে, শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে আমার সিলেট বোর্ডে 6টা এমসিকিউ আসছে। এবার
আরেকটা বিষয় একটু বলে রাখি, সো যারা হচ্ছে আপনারা ক্লাসে আছেন ক্লাসটা শেয়ার করে দেন, ক্লাস শেয়ার করে আজকের ক্লাসের স্ক্রিনশটটা আপনি যে শেয়ার করছেন এটা স্ক্রিনশটটা আমাদের পেজে ইনবক্স করবেন। আমরা আপনাদেরকে এত সুন্দর একটা অ্যানালাইসিস, এই যে আমাদের যত আজকে ক্লাসের স্লাইড, এটা আপনাদেরকে হচ্ছে আমরা দিয়ে দিব, ঠিক আছে? সো ক্লাসটা শেয়ার করে দেন, সবাই মিলে একসাথে ক্লাস করব, সবাই মিলে একসাথে আজকের বিষয়টা জানার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে 2022 সালে দেখেন, 2022 সালে হচ্ছে একটু কম আসছে এখান থেকে, বাট 23 সালে আমাদের দুইটা করে হচ্ছে সিকিউ আসছে, 4টা 5টা 6টা মানে এমসিকিউ আসছে। এরপরে 22 সালে আসছে, তারপর এর আগের বছর যেহেতু হচ্ছে একটু আমাদের সিলেবাসটা একটু কি ছিল, ফুল ছিল, সেজন্য যেহেতু পুরো সিলেবাস থেকে পুরো বই থেকে কোয়েশ্চেন আসতো, এই জন্য হচ্ছে আমাদের এখানে একটু এই অধ্যায় থেকে কম কোয়েশ্চেন এসেছে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে তখন হচ্ছে একটু কমে যায় আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে স্যার একটু দেখি, তাহলে আমরা এখানে বেশি সময় দিব না, আপনারা যারা ক্লাসে আছেন ক্লাসটা শেয়ার করে দেন, এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা অন্যান্য ইয়াগুলা হচ্ছে একটু দেখব, এই অধ্যায় থেকে প্রশ্নের ধারণাটা আসলে কীরকম হয়, অর্থাৎ প্রশ্নটা আসলে কীরকম আসে, ঠিক আছে? সো সাইফুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে এবার একটু দেখি ব্যবসার, এখান থেকে ব্যবসার মৌলিক ধারণায় আমি একটু যদি আগে অধ্যায়টা সম্পর্কে বলি, আমরা এখানে এই অধ্যায়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ব্যবসা সম্পর্কে বলা হয়েছে, ব্যবসা কাকে বলে, তারপর হচ্ছে আমরা কখন একটা ব্যবসা হয়, তারপরে ব্যবসার প্রকারভেদগুলা কি, তারপরে হচ্ছে শিল্প কি, তারপর হচ্ছে বাণিজ্য কি, এরপরে হচ্ছে এই যে শিল্প বাণিজ্য এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। যেমন হচ্ছে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হয়েছে বলা হয়, তারপর হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য প্রকারভেদ, অর্থাৎ আমাদের এমসিকিউ এবং রিটেন, এমসিকিউ এবং সিকিউ সৃজনশীল দুইটার জন্য হচ্ছে আমাদের কি আসে, এই যে শিল্পের বৈশিষ্ট্য প্রকারভেদ, তারপর হচ্ছে বাণিজ্যের বৈশিষ্ট্য, তারপর বাণিজ্য সহায়ক যতগুলা কার্যাবলী আছে, যেমন আমি যদি বলি যে বাণিজ্য সহায়ক কার্যাবলী যেগুলো আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রত্যক্ষ সেবা কাকে বলে, আপনাকে একটা উদ্দীপক দিবে, সেই উদ্দীপক থেকে বলবে এটা কোন ব্যবসার কোন আওতার মধ্যে পড়ে, অথবা এটা কোন ধরনের ব্যবসায়, ঠিক আছে? তারপর হচ্ছে বাংলাদেশের ব্যবসার আওতা হিসেবে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবার সমস্যা এবং সম্ভাবনা, ঠিক আছে? তারপর হচ্ছে সামাজিক ব্যবসায়ের ধারণা, এগুলো আমরা এত বেশি এখানে সময় ব্যয় করব না, আমরা সরাসরি হচ্ছে প্রশ্নে চলে যাব। প্রশ্নের ধারণাটা আসলে কিরকম হয়, প্রশ্ন যেরকম হয়। সো আমি আবারও বলছি, যারা হচ্ছে ক্লাসে আছেন, ঠিক আছে, যারা ক্লাসে আছেন তাড়াতাড়ি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেন, আমরা এবং শেয়ার করে হচ্ছে অবশ্যই এই পিডিএফটা নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করবেন, আপনাদেরকে হচ্ছে পিডিএফটা দিয়ে দেব। তারপরে হচ্ছে দেখেন তো, এরপরে ব্যবসায়ের মৌলিক ধারণা আমরা হচ্ছে দেখি ময়মনসিংহ বোর্ড এবং সিলেট বোর্ড 2023 একটা সিকিউ পড়বো, আপনারা একটু রেসপন্স করবেন ক্লাসে একই সাথে, ঠিক আছে? ক্লাসে একই সাথে হচ্ছে একটু রেসপন্স করবেন, যারা পারেন একটু রেসপন্স করার চেষ্টা করবেন, হ্যাঁ, যারা পারেন একটু রেসপন্স করার চেষ্টা করবেন। আচ্ছা, আরাফাত হোসেন জানিয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন আরাফাত হোসেন? ঠিক আছে, যাই হোক, আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব স্যার, এই এই প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করব। মিস্টার সিয়াম সৌদি আরব থেকে খেজুর এনে সারা দেশে সরবরাহ করেন। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি 10 টন খেজুর ক্রয়ের ফরমায়েশ দেন। ফরমায়েশ মোতাবেক চট্টগ্রাম বন্দর থেকে সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকা আনার সময় পণ্যবাহী ট্রাকটি দুর্ঘটনার কবলে 4 টন খেজুর নষ্ট হয়। এতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন, ঠিক আছে? সো প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন তো, পর্যায়িতকরণ কি? সো যারা একটু ক্লাসে আছেন যদি সম্ভব হয় আমাকে একটু জানাই দেন পর্যায়িতকরণ কি। আমি বলার আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই কিরকম প্রশ্ন আসে আর কি, ঠিক আছে? এই ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন আমাদের এইচএসসি এর পরে
এইচএসসি এর পরে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আপনাকে হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপেয়ার হওয়া লাগবে, অ্যাডমিশন টেস্টের জন্য আপনাকে রেডি হওয়া লাগবে। তো অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য আমাদের এইচএসসি পরীক্ষার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেগুলো আছে সেগুলোতে ভালো করার জন্য এমসিকিউ একটা ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আপনাকে যদি ভালো একটা মার্কস ক্যারি করা লাগে, ভালো একটা পজিশন হোল্ড করা লাগে, ঠিক আছে, সেজন্য আপনাকে ম্যানেজমেন্টের এমসিকিউ এবং কনসেপ্ট, মানে ম্যানেজমেন্টের কনসেপ্টটা খুব ক্লিয়ার রাখা জরুরি, এবং ম্যানেজমেন্টের প্রত্যেকটা টপিক সম্পর্কে হচ্ছে আপনাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে, যাতে করে আপনার অ্যাডমিশনে গিয়ে এটাতে অনেক বেশি এফোর্ট দেওয়া না লাগে, ঠিক আছে। সো এটা আমার সর্বোচ্চ মার্ক ক্যারি করার জন্য, সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য আমাকে ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি সহযোগিতা করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা একটু দেখি এবার পর্যায়িতকরণ কি। যারা ক্লাসে আছেন প্লিজ একটু জানাই দেন পর্যায়িতকরণ কি। আমরা দুইটা টার্মস এখানে বলবো, একটা হচ্ছে প্রমিতকরণ আর একটা হচ্ছে আমার পর্যায়িতকরণ। হ্যাঁ, একটা হচ্ছে প্রমিতকরণ আর একটা হচ্ছে পর্যায়িতকরণ, ঠিক আছে। আচ্ছা, প্রমিতকরণ মানে কি? প্রমিতকরণ মানে হলো পণ্যের প্রমিতকরণ মানে হচ্ছে পণ্যের মান নির্ধারণ করা। কি করা? পণ্যের মান নির্ধারণ করা। অর্থাৎ আমার যে পণ্যগুলো আছে, আমি যদি কোনো একটা কিছু ব্যবসা করি, ধরেন আমি একটা আমের ব্যবসা করব, ঠিক আছে। তো এই আমের ব্যবসা করার জন্য আমি যদি ধরেন একটা বাগানে গেলাম, সো বাগানে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আমি অনেকগুলো আম সংগ্রহ করলাম, এখন আমি আমের কিছু মান নির্ধারণ করলাম। কি করলাম? আমের কিছু মান নির্ধারণ করলাম। যেমন আম হচ্ছে বড় সাইজে থাকতে পারে, তাহলে বড়, তারপর হচ্ছে ধরেন ছোট, তারপর হচ্ছে মাঝারি, তারপরে হচ্ছে কাঁচা, অর্থাৎ ওখানে পাকাও থাকতে পারে কাঁচাও থাকতে পারে। তাহলে আমের বিভিন্ন মান নির্ধারণ করা, ঠিক আছে, বিভিন্ন গ্রেডে একটা মান নির্ধারণ করাটা হচ্ছে আমার প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ কি? প্রথমে আমি আমার আমকে এই যে ছোট, বড়, কাঁচা, পাকা, মাঝারি এরকম বিভিন্ন মান নির্ধারণ করলাম, এবং পরবর্তীতে এই মানগুলো অনুযায়ী আমি পণ্যগুলোকে হচ্ছে ভাগ করে ফেললাম। মানে হচ্ছে পাকাগুলো এক পাশে রাখলাম, বড়গুলো এক পাশে রাখলাম, মাঝারিগুলো এক পাশে রাখলাম, ছোটগুলো এক পাশে রাখলাম। তার মানে হলো আমার পূর্ব নির্ধারিত মান অনুযায়ী, অর্থাৎ প্রমিতকরণের মান অনুযায়ী সেই পণ্যগুলোকে ভাগ করে ফেলা, সেই পণ্যগুলোকে আলাদা করে ফেলা, এই কাজটাই হচ্ছে আমার পর্যায়িতকরণ, ঠিক আছে। আচ্ছা, রাব্বি হুসাইন বলছে পণ্যকে বিভিন্ন গ্রেডে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ভেরি গুড রাব্বি হুসাইন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু এরপরে দেখার চেষ্টা করব গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে। আচ্ছা, একই সাথে আমরা যখন সিকিউ সলভ করব, ঠিক আছে, কিছু রিলেভেন্ট জিনিস আমাদের একসাথে চলে আসবে, একসাথে আলোচনা করে ফেলবো, ঠিক আছে। এখানে একটু মনোযোগ দেওয়া দরকার। দেখেন তো, গুদামজাতকরণ যে ব্যাপারটা কি আগে একটু বলি। আমরা জানি ব্যবসায়িক পরিধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: শিল্প, বাণিজ্য এবং হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো এবার হচ্ছে কি, আমার গুদামজাতকরণ হলো বাণিজ্য সহায়ক কার্যাবলী। এই বাণিজ্য সহায়ক কার্যাবলী হচ্ছে আমার 5টি। বাণিজ্য সহায়ক কার্যাবলী হচ্ছে আমার 5টি, ব্যাংক, বীমা, এরকম টাইপের, আপনারা জানেন, ঠিক আছে। তো এই 5টা কার্যাবলীর মধ্যে গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে। এইবার এই বিষয়টা যখন আমি হচ্ছে প্রথমে আনসারটা দিলাম, তারপরে যখন আমি হচ্ছে খ নাম্বার লিখতে যাব, তখন আমাকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করা লাগবে যে গুদামজাতকরণ ব্যাপারটা কি। গুদামজাতকরণ মানে হচ্ছে আমরা একই সময়ের পণ্য, অর্থাৎ এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করার জন্য, যেটা হচ্ছে আমরা কি করি, অন্য সময়ে ব্যবহার করার জন্য আমরা পণ্য সংরক্ষণ করি, গুদামজাতকরণ করি। অর্থাৎ এক সময়ের পণ্য অন্য একটি সিজনে, এক সিজনের পণ্য অন্য একটি সিজনে, অথবা একই সময়ের পণ্য
অন্য একটি সময়ে ব্যবহার করার জন্য আমরা হচ্ছে পণ্যের যে সংরক্ষণ করি এই ব্যাপারটা হচ্ছে আমার গুদামজাতকরণ। তো আমাকে কনসেপ্টটা করতে বলছে কি, যখন আমাকে খ নাম্বার করতে বলবে আমি আগে গুদামজাতকরণ কি ব্যাপারটা লিখব, তারপর হচ্ছে সময়গত বাধা দূর করে। সময়গত বাধা দূর করে বলতে কি, ধরেন আমি আমার অনেকগুলা পণ্য, আমরা এখন দেখা যায় যে সারা বছরে কিন্তু টমেটো পাওয়া যায়, বাট সব সময় কিন্তু টমেটো চাষ হয় না। কেন? কারণ হচ্ছে সব সব পরিবেশ হচ্ছে অথবা সারা বছর কিন্তু টমেটো চাষের জন্য উপযোগী সময় না। তো আমরা সারা বছরই টমেটো পাই, কিভাবে পাই? গুদামজাতকরণের মাধ্যমে পাই। তো সময়গত উপযোগ সৃষ্টি করে মানে কি, নর্মালি দেখা যায় যে আমরা শীতকালে যদি টমেটো চাষ হয়, তাহলে দেখা যাচ্ছে সেটা আমরা বর্ষাকালে হচ্ছে টমেটো পাই, বর্ষাকালে। তাহলে এটা কিসের মাধ্যমে পাই? এটা আমরা পাই হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে। তার মানে সময়গত উপযোগ বলতে বোঝায় আমরা এক সময়ের পণ্য, উৎপাদিত পণ্য অন্য একটি সময়ে ব্যবহার করতে পারছি, এটাই হচ্ছে আমার সময়গত বাধা দূর করে। অর্থাৎ আমি শীতকালে একটা পণ্য উৎপাদন করলাম, এটা চাইলে আমি হচ্ছে বর্ষাকালে ব্যবহার করতে পারছি। তাহলে কেন? এটা কোন ধরনের বাধা? মাঝখানে যে সময়ের যে একটা গ্যাপ, এটা হচ্ছে আমি কাটাইলাম হচ্ছে আমার কিসের মাধ্যমে? গুদামজাতকরণের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে উদ্দীপকে মিস্টার সিয়াম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? উদ্দীপকে মিস্টার সিয়াম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? দেখি আপনারা একটু, যারা ক্লাসে আছেন একটু জানাই দেন তো, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই উদ্দীপকে সিয়াম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত। ঠিক আছে, এই আনসারটা আমি আপনাদের কাছ থেকে চাই স্যার। যারা ক্লাসে আছেন জানাই দেন উদ্দীপকের সিয়াম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত। উদ্দীপকের সিয়াম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? আছেন কেউ? হ্যাঁ, রাব্বি পণ্যকে বিভিন্ন গ্রেডে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। যাই হোক, দেখি আমরা তাহলে আমাদেরকে বলছে কি, উদ্দীপকের সিয়াম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত। আচ্ছা, বাণিজ্য হচ্ছে, আমরা বাণিজ্যকে হচ্ছে কয়েক ভাগে ভাগ করতে পারি। এক হলো আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। ঠিক আছে, তাহলে কি আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। তাহলে এইগুলো হচ্ছে কি, আমদানি মানে কি? আমদানি মানে হলো বিদেশ থেকে পণ্য কিনে আনা। রপ্তানি মানে কি? বিদেশে পণ্য বিক্রি করা। তারপর হচ্ছে পুনঃরপ্তানি মানে হলো এক দেশ থেকে, এটা একটু জরুরি, ঠিক আছে, পুনঃরপ্তানি মানে হলো এক দেশ থেকে পণ্য কিনে এনে অন্য দেশে বিক্রি করা। অর্থাৎ আমি যদি ভারত থেকে কোনো একটা, মিয়ানমার থেকে কোনো একটা পণ্য কিনে এনে এটা যদি আমি আবার আমেরিকা অথবা অন্য কোনো একটা দেশে যদি বিক্রি করি, তখন সেটাকে বলা হয় আমার পুনঃরপ্তানি। ঠিক আছে, তাহলে উদ্দীপকের সিয়াম মিস্টার সিয়াম কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? তাহলে আমরা যদি বলি, এখানে কি বললেন? আরব থেকে খেজুর এনে সারা দেশে সরবরাহ করেন। তাহলে আরব থেকে খেজুর এনে অন্য একটি দেশ থেকে বাংলাদেশে খেজুর আনেন এবং সারা দেশে কি করেন? সারা দেশে হচ্ছে সরবরাহ করেন। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি 10 টন খেজুর ক্রয়ের ফরমায়েশ দেন। তার মানে হচ্ছে এখানে তিনি বিদেশ থেকে পণ্য কিনে আনে। তাহলে বিদেশ থেকে যদি পণ্য কিনে আনে, এটা কোন ধরনের বাণিজ্য? এটা হচ্ছে আমার আমদানি। এটা হচ্ছে প্রথমত হচ্ছে বৈদেশিক বাণিজ্য। প্রথমত হচ্ছে কি? বৈদেশিক বাণিজ্য। তো বৈদেশিক বাণিজ্যের মধ্যে হচ্ছে আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। অর্থাৎ বৈদেশিক বাণিজ্য বলতে আমরা বুঝি বিদেশ থেকে অথবা অন্য কোনো একটা দেশ থেকে যদি দেশে পণ্য কিনে নিয়ে আসা হয়, সেটাকে বলা হয় হচ্ছে আমার বৈদেশিক বাণিজ্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে ভবিষ্যতে মিস্টার সিয়ামকে আর্থিক ক্ষতি থেকে, এবার এই যে গ নাম্বারের আনসার কিভাবে করতে হবে স্যার? গ নাম্বারে হচ্ছে প্রথমে আমার গ নাম্বার থাকে হচ্ছে 3 নাম্বারের। দেখেন, ক নাম্বার থাকে 1 নাম্বারের, খ নাম্বার থাকে 2 নাম্বারের, গ নাম্বার থাকে হচ্ছে 3 নাম্বারের। তো 3 নাম্বারের যখন আমার কোয়েশ্চেন হয়, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে এখানে আমাকে কোন ধরনের বাণিজ্য, এই কোন ধরনের বাণিজ্য, এটা আমাকে প্রথম লাইনে বলে দিতে হবে যে উদ্দীপকে মিস্টার সিয়াম বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত।
ঠিক আছে, এইটা প্রথমে আমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে আমার 2 নাম্বার দিছে না, এরপরে আমাকে করতে হবে হচ্ছে বৈদেশিক বাণিজ্য কি। ঠিক আছে, বৈদেশিক বাণিজ্যের কোন ব্যাপারটির সাথে তিনি সংযুক্ত, তিনি হচ্ছে আমদানির সাথে সংযুক্ত বৈদেশিক বাণিজ্যের। তাহলে আমরা বলতে পারি কি, প্রথমে বৈদেশিক বাণিজ্যের সাথে সংযুক্ত, তারপরে বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে কথা বলতে হবে, এরপরে উনি কেন বৈদেশিক বাণিজ্যের সাথে সংযুক্ত এটা হচ্ছে উদ্দীপকের সাথে আপনাকে রিলেট করে দিতে হবে। বুঝা গেছে? এটা কিরকম, এটা হচ্ছে এরকম যে প্রথমে আপনি বলবেন বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত, তারপর বৈদেশিক বাণিজ্য কি সেটা বলবেন, এবং পরে এসে আপনাকে কনক্লুশন দিতে হবে যেহেতু মিস্টার সিয়াম সৌদি আরব থেকে অর্থাৎ বিদেশ থেকে খেজুর এনে দেশে সরবরাহ করেন, সেহেতু এটা হচ্ছে একটা কি বৈদেশিক বাণিজ্য। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাকে 3 নাম্বারের আনসার করতে হবে। তারপরে আমাকে কি বলছে স্যার, ভবিষ্যতে মিস্টার সিয়ামকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পণ্য বিনিময় সহায়ক কোন কাজটি ভূমিকা রাখতে পারবে বলে তুমি মনে করো, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, বলছে আমাকে কি, আমাকে বলছে হচ্ছে মিস্টার সিয়ামকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা জানি বাণিজ্য সহায়ক কার্যাবলী কয়টা। বাণিজ্য সহায়ক কার্যাবলী হচ্ছে আমার ব্যাংক, বীমা, পরিবহন, তারপরে হচ্ছে আমার গুদামজাতকরণ, ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ এবং হচ্ছে বিজ্ঞাপন। ঠিক আছে, তো এই যে আমার এগুলো হচ্ছে বাণিজ্য সহায়ক কার্যাবলী, ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ এবং বিজ্ঞাপন। আমাকে বলল আমার এখানে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে, ব্যাংক কোন ধরনের বাধা দূর করে, ব্যাংক হচ্ছে আমার আর্থিক। ঠিক আছে, তারপর হচ্ছে বীমা কোন ধরনের বাধা দূর করে, ঝুঁকিগত বাধা দূর করে। তারপরে হচ্ছে পরিবহন হচ্ছে আমার স্থানগত বাধা দূর করে। গুদামজাতকরণ হচ্ছে কালগত বাধা দূর করে, এই যে আমাদের ক্ষণবারে অথবা সময়গত বাধা দূর করে। বিজ্ঞাপন হচ্ছে জ্ঞানগত বাধা দূর করে। তো এখানে আমাকে যেহেতু এখানে বলা হলো যে চট্টগ্রাম বন্দর থেকে সব আনুষ্ঠানিকতা শেষে ঢাকা আনার সময় পণ্যবাহী ট্রাকটি দুর্ঘটনায় কবলে পড়লে 4 টন খেজুর নষ্ট হয়। তাহলে 4 টন খেজুর যে নষ্ট হলো, এই যে 4 জন নষ্ট হলো কিসের মাধ্যমে, দুর্ঘটনা। তার মানে যখন আমরা আমাদের এরকম ঝুঁকি এড়ানোর জন্য, দুর্ঘটনা বা যে কোনো প্রকার ঝুঁকি এড়ানোর জন্য আমরা হচ্ছে কি করি স্যার, আমরা হচ্ছে বীমা করি। তাহলে ভবিষ্যতে মিস্টার সিয়ামকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীর বীমা কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। এই জায়গাটা প্রথমেই দেয়া লাগবে। আমার এখানে হচ্ছে 4 নাম্বারের কোয়েশ্চেন, ঘ নাম্বার হলো আমার 4 নাম্বার। তার মানে প্রথমে আমাকে যে বিষয়টা জানতে চাইছে ওই বিষয়টা আমাকে হচ্ছে প্রথমে ক্লিয়ার করা লাগবে। 2 নাম্বারে কি করতে হবে, 2 নাম্বারে যেটা করতে হবে আমাকে বীমা, এই যে এটা হলো একটা সহায়ক কার্যাবলী, বীমা কি এই ব্যাপারটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, মানে কি বিমার মাধ্যমে আমরা কিভাবে ঝুঁকি মিটিগেট করি, কিভাবে ঝুঁকি হ্রাস করি, এই ব্যাপারটা হচ্ছে আমাকে এক্সপ্লেন করা লাগবে। তৃতীয় ধাপে মানে হলো 3 নাম্বার প্যারা আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে উদ্দীপকের সাথে রিলেট করে আমাকে হচ্ছে ওনার কেন বীমা করা জরুরি সেই বিষয়টা হচ্ছে আমাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। এবং 4 নাম্বার ধাপে গিয়ে এই সবগুলা উপরে যতগুলো আপনি হচ্ছে ব্যাখ্যা দিয়েছেন সবগুলাকে মিলিয়ে আপনাকে হচ্ছে কি করতে হবে, এই বীমার বিষয়টা মানে আপনি কেন বীমাটা কেন প্রয়োজন সেই জিনিসটা আপনাকে হচ্ছে জাস্টিফাই করা লাগবে, আপনার মতামত দিতে হবে। সো এখানে আমাদের একটা সিকিউ লেখার স্টেপ বুঝা গেছে। তার মানে যখন আমার এরকম 4টা ধাপে, এটা হচ্ছে 1 নাম্বারের জন্য, তাহলে আমি এখানে সংজ্ঞা দিলে চলবে। নাম্বার 2 গুদামজাতকরণ সময়গত বাধা দূর করে, এটা হচ্ছে ব্যাখ্যা করার জন্য প্রথমে আমাকে গুদামজাতকরণ কি সেটা লিখতে হবে এবং কিভাবে সময়গত বাধা দূর করে সেটা হচ্ছে নিচে হচ্ছে কি করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তারপরে হচ্ছে এটা লেখার জন্য 3টে স্টেপের মধ্যে কি স্টেপ স্যার,
স্টেপের মধ্যে হচ্ছে বলেছি আগে, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা সিকিউ দেখব। আরেকটা সিকিউ দেখার পরে এই অধ্যায় থেকে সিকিউ করবো না, জাস্ট একটা টাইপ দেখাই দিব আর কি, ঠিক আছে। ব্যবসায় মৌলিক ধারণা, তারপরে হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, সেটা হচ্ছে আমাদের ব্যবসায় পরিবেশ। সো এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, মানে ছোট অধ্যায়, 2-3 পৃষ্ঠা অধ্যায়, 2-3 পৃষ্ঠা পড়লে হয়তো শেষ হয়ে যাবে। বাট এই অধ্যায়টা মানে যদি আপনি একটু এফোর্ট দেন, কয়েক পৃষ্ঠা পড়লে হয়তো আপনি একটা সিকিউ পাইতে পারেন, তবে এমসিকিউ পাবেন। মানে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, এটা মাস্ট। বাট হচ্ছে আপনাকে একটা ভালো মতো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এবার আমরা যদি একটু দেখি স্যার, দেখেন প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা বছর, মোটামুটি প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডেই আমার 23 সালে সিকিউ আসছে একটা করে, মানে এখান থেকে সিকিউ আসছে। 22 সালে ইভেন 3টে সিকিউ আসছে এই অধ্যায় থেকে। এই যে ঢাকা বোর্ডে 3টে সিকিউ আসছে, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ডে 2টা আসছে, এই যে 2টা, একটা, মানে একটা 2টা মাস্ট থাকবে। তারপরে হচ্ছে 21 সালে দেখেন, 21 সালে হচ্ছে মোটামুটি সব জায়গা থেকে আসছে, মানে একটা 2টা এভাবে করে আসছে। এরপরে 19 সালে একটা 2টা এভাবে আসছে। মানে আমরা যদি বলি একদম ইন শর্ট, সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে, মানে আপনি প্রশ্ন পাবেন ফর শিওর। সো এখানেই যেটা করা লাগবে আমাদেরকে, ব্যবসায় পরিবেশ যেটা আছে, ব্যবসায় পরিবেশ যে 6 ভাগে ভাগ করছে, এই ব্যবসায় পরিবেশের প্রকারভেদগুলো নিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে ধারণা রাখতে হবে, বুঝা গেছে? তো কেমনে ধারণা রাখবেন স্যার? এটা হচ্ছে আপনাদের জাস্ট 3-4 পৃষ্ঠার একটা অধ্যায়। এখানে যদি আপনি এই বিষয়গুলো ভালো মতো যদি ক্লিয়ার রাখতে পারেন, উদাহরণগুলো যদি ভালো মতো ক্লিয়ার রাখতে পারেন, যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো যদি ভালো মতো একটু পড়েন, তাহলে এখান থেকে আপনি ইভেন 2টা সিকিউ পাইতে পারেন। 2টা সিকিউ পাওয়াটা কঠিন, অসম্ভব কিছু না। 2টা সিকিউ, ইভেন 3টাও আসছে দেখেন 22 সালে ঢাকা বোর্ডে। সো 2টা একটা আসেই সচরাচর আর কি। এই জন্য এখানে এই ছোট অধ্যায়ে একটু এফোর্ট দেবেন এবং এখান থেকে আপনি সর্বোচ্চ একটা মার্কস পাবেন বলে আমার বিশ্বাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইভেন দেখেন এই যে এমসিকিউ 4টা, 1টা, 2টা, 3টা, 5টাও আসছে। এই ছোট্ট একটা অধ্যায় থেকে যশোর বোর্ডে 5টা এমসিকিউ আসছে। তারপরে হচ্ছে দেখেন 6টা এমসিকিউ আসছে হলো 21 সালে। এই যে এভাবে আর কি, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আসছে, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা একটু দেখি এখান থেকে অধ্যায়ে সিকিউগুলো কিরকম হয় আমাদের, কিভাবে আসে বললাম। আমাদের হচ্ছে দেখেন ব্যবসা পরিবেশের বিভিন্ন উপাদান, ব্যবসা পরিবেশের যে বিভিন্ন উপাদান আছে, লাইক যে ব্যবসা পরিবেশের উপাদান হলো কয়টা, ব্যবসা পরিবেশকে যত ভাগে ভাগ করা হয়। তারপর হচ্ছে উপাদানগুলোর প্রভাব, মানে হলো এই যে রাজনৈতিক পরিবেশ কিভাবে হচ্ছে আপনাকে কি করে প্রভাবিত করে, তার ব্যবসায় পরিবেশ উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশের অনুকূল বা প্রতিকূল, বাংলাদেশের সমস্যাগুলো, পরিবেশ উন্নয়নের, তারপর হচ্ছে উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে ঘ নাম্বারে আসে, ঠিক আছে। তো এখানের মধ্যে যেটা বললাম, আপনাকে বলবে যে একটা উদ্দীপক দিবে, মেইনলি এই কোয়েশ্চেনটা আসে একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে হচ্ছে আপনাকে বলবে যে এটা কোন পরিবেশের উপাদান, ঠিক আছে। এইভাবে আসে। যাই হোক, আমরা একটু দেখি এবার একটা সিকিউ পড়বো, কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে ব্যাখ্যা করো, ওকে। আচ্ছা, আমরা একটু পরে ঢাকা বোর্ড 2023, আর কোন আছে কি, হ্যাঁ মালিকানা ব্যবসায়, ওকে। দেখি এবার, পহেলা বৈশাখ মানেই বৈশাখী মেলা আর সাদা লালের ছড়াছড়ি, ইলিশ ও পান্তা ভাতের আয়োজনে বাঁশি এবং ঢোলের আওয়াজ যেন এক চিরন্তন প্রথা। এই উৎসবকে রাঙাতে ব্যবসায়ীরা নিত্য নতুন পণ্যের পসরা নিয়ে বাজারে আসেন। বছরের অন্যান্য মাসের তুলনায় এ সময় কিছু পণ্য ও সেবার বিক্রয় অভাবনীয়ভাবে বেড়ে যায়। এই দিনকে উপলক্ষ করে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে উৎসব ছুটি ও বোনাস ঘোষণা করা হয়, এমনকি এই সময় ব্যবসায়ীদের অনেক রাত পর্যন্ত দোকান খোলা রাখতে দেখা যায়। সব মিলিয়ে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়। সো যারা ক্লাসে আছেন আমাকে একটু জানিয়ে দেন স্যার, ব্যবসায় পরিবেশ কাকে বলে, ঠিক আছে। যারা ক্লাসে আছেন একটু জানিয়ে দেন ব্যবসায় পরিবেশ কাকে বলে। স্যার ব্যবসায় পরিবেশ কাকে বলে আমাকে একটু জানাই দেন।
আচ্ছা, ব্যবসা পরিবেশ কি? যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত এবং পরিচালিত হয় তাকে বলা হয় হচ্ছে আমার ব্যবসায় পরিবেশ। অর্থাৎ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে, একটা ব্যবসার প্রতিষ্ঠান যে অবস্থার মধ্য দিয়ে, তার সারাউন্ডিংসের মধ্য দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় আমার ব্যবসায় পরিবেশ। ঠিক আছে, এবার অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝায়? আমাদেরকে ব্যবসা পরিবেশ হলো, ব্যবসা পরিবেশকে 6 ভাগে ভাগ করা যায়। ব্যবসা পরিবেশকে আমার 6 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এবার ব্যবসা পরিবেশকে আমার 6 ভাগে ভাগ করা যায়। এবার দেখেন তো, তাহলে কি ব্যবসা পরিবেশ কি? বললাম যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠিত এবং পরিচালিত হয় তাকে বলা হয় আমার ব্যবসায় পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝায়? অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝো? আচ্ছা, অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝো স্যার? অর্থনৈতিক পরিবেশ বলতে কি বোঝো? আচ্ছা, অর্থনৈতিক পরিবেশ বলতে আমরা বুঝি একটা অর্থনৈতিক পরিবেশ বলতে কি বুঝি? এই একটি ব্যবসা প্রতিষ্ঠান যে অঞ্চলে গড়ে ওঠে ওই অঞ্চলের মানুষের আয়, সঞ্চয়, তারপরে হচ্ছে ভোগ করার যে একটা হচ্ছে চিন্তা। ঠিক আছে, মানে হচ্ছে কি, একটি ব্যবসা প্রতিষ্ঠান যে পরিবেশের মধ্যে গড়ে ওঠে ওই পরিবেশের মানুষ কিভাবে হচ্ছে চিন্তা করে, তারপর হচ্ছে তাদের সঞ্চয় প্রবণতা কীরকম, তাদের সঞ্চয়, আয় কীরকম, ব্যয় কীরকম। ঠিক আছে, তারপর হচ্ছে এই সবগুলা মিলাই হচ্ছে যে পরিবেশ গঠিত হয় সেটাই হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান। ঠিক আছে, উদ্দীপকে বর্ণিত পহেলা বৈশাখে পণ্যের বিক্রি বাড়াতে কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে ব্যাখ্যা করো। তাহলে আমি কি বললাম? আমি বললাম একটা, যখন আমরা গ নাম্বারে আনসার করতে যাব, যখন আমরা গ নাম্বারে আনসার করতে যাব 3 নাম্বারের জন্য আমাদেরকে 3টে স্টেপে আনসারটা লিখতে হবে। প্রথমত হচ্ছে উদ্দীপকে বর্ণিত পহেলা বৈশাখে পণ্যের বিক্রি বাড়াতে কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে? কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে? আমাকে একটু জানাও, যারা আছো ক্লাসে আমাকে একটু জানাতে হবে কোন পরিবেশের প্রত্যক্ষ ভূমিকা আছে। কে কে কমেন্ট করছে একটু? আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে অনেকগুলো অধ্যায় আছে। তারপরে হচ্ছে দেখি, এবারে হচ্ছে তোমাদেরকে এটা জানাই দিবা, কমেন্টে জানাও এই ব্যাপারটা। এই সিকিউ ছোট ছোট এই বিষয়গুলো এখন থেকে, যেহেতু আমাদের একটা অ্যানালাইসিস ক্লাস চলছে, হ্যাঁ, অনেকগুলো টপিকের বিষয়টা দেখা দিতে হবে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে দেখি, আচ্ছা এটা রাখলাম। এরপরে হচ্ছে দেখি, এরপরে পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হয়, উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। তার মানে আমাকে এখানে হচ্ছে কি করতে হবে? পহেলা বৈশাখকে কেন্দ্র করে দেশের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হয়। তাহলে এই যে, আচ্ছা আমরা একটু যদি প্রথমে এটার যথার্থতা মূল্যায়ন করো, তার মানে এটার হচ্ছে আমাকে 4টি স্টেপেই করতে হবে। নর্মালি যখন আমাদেরকে মূল্যায়ন করতে বলে, এইটার চেয়ে যখন আমাকে জাস্টিফাই করতে বলে, ঠিক আছে, তখনও আমি কি করব? আমি 4টে স্টেপে করব। যেহেতু আমার এটা 4 নাম্বারের কোয়েশ্চেন, তাহলে 4টি স্টেপে যখন আমি প্যারা করে আনসার করে লিখবো, তখন আমার হচ্ছে এটা টিচারের একটা ভালো ইমপ্রেশন ক্যাচ করতে পারে আর কি। ঠিক আছে, তো দেখি এবার তাহলে কি পহেলা বৈশাখ বাঙালির হচ্ছে বা বিভিন্ন, মানে এটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশের অংশ। অর্থাৎ পহেলা বৈশাখ হচ্ছে কি, বাঙালির যে এতদিন ধরে মানুষ যে এত বছর ধরে কি করে আসছে, এই যে বাঙালিদের সংস্কৃতির সাথে হচ্ছে এটা কি হয়ে আছে, এটা আমাদের সাথে মিশে আছে পহেলা বৈশাখ। ঠিক আছে, আমাদের সমাজের যে রীতিনীতি, ঠিক আছে, এই যে একটা সমাজের কালচার, সবগুলো মিলাই হচ্ছে আমার কি, কালচারের সাথে হচ্ছে এই পহেলা বৈশাখটা হচ্ছে কি আছে, জুড়ে আছে।
ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে এবার নেক্সটে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখব, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী। এইটা এত গুরুত্বপূর্ণ, মানে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো হচ্ছে আমাকে লেস এফোর্ট দিতে হবে, বাট হচ্ছে আমি এখান থেকে সিকিউ লিখতে পারবো মাস্ট। তার মধ্যে একটা অধ্যায় হচ্ছে এক মালিকানা। তাহলে আমার প্রথম অধ্যায় ব্যবসায়ের ধারণা, মানে প্রথম অধ্যায়টা। তারপরে হচ্ছে আমার আরেকটা অধ্যায় যেটা, সেটা হচ্ছে ব্যবসায় পরিবেশ। এটাও আমার কম এফোর্ট দেওয়া লাগে, বাট হচ্ছে আমি এখান থেকে সিকিউ লিখতে পারি, ছোট অধ্যায়। আরেকটা আছে হলো আমার এক মালিকানা। তাহলে কি এক মালিকানা ব্যবসায় হচ্ছে আমার এখান থেকে আনসার করাটা খুবই ইজি, এবং এখান থেকে প্রশ্ন আসে জাস্ট 3-4 পৃষ্ঠার একটা অধ্যায়, তারপরে 3-4 পৃষ্ঠা পড়লে তুমি হচ্ছে এখান থেকে একটা সিকিউ লিখতে পারবা। তাহলে দেখি 2023 সালে আমার সিকিউ আসছে, মাস্ট আসছে, এই যে এখানে জাস্ট শুধুমাত্র ময়মনসিংহ বোর্ড ছাড়া 2022 সালে বাকি সব 21 সাল পর্যন্ত মোটামুটি সব জায়গায় আসছে। তারপরে হচ্ছে এখানে দেখো এই যে সিকিউ দুইটা, একটা দুইটা, তারপরে হচ্ছে সিকিউ একটা, এখানে কিছু কিছু জায়গায় হয়তো আসে না, এগুলো আগে যখন আমাদের অনেকগুলো অধ্যায় থেকে মানে ফুল সিলেবাস ছিল, তখন হচ্ছে আমাদের যেহেতু সবগুলা অধ্যায় থেকে হচ্ছে প্রশ্ন করা লাগতো, সেজন্য এই এক মালিকানা থেকে হচ্ছে আমার এখানে কোয়েশ্চেন আসে না যখন আমাদের ফুল সিলেবাস ছিল। বাট এখনও যেহেতু শর্ট সিলেবাস আছে, সেজন্য এখান থেকে দুইটাও কোয়েশ্চেন আসতে পারে রিসেন্ট। তারপর হচ্ছে 4টা 3টা এমসিকিউ 5টা এমসিকিউ পর্যন্ত এই ছোট্ট একটা অধ্যায় থেকে আসছে। তার মানে এই অধ্যায়টা আমার জন্য অনেক বেশি জরুরি। ইভেন মানে হচ্ছে যারা ফাঁকিবাজি স্টুডেন্ট আছে আর কি, তাদের জন্য হচ্ছে এটা আরও বেশি দরকারি, কারণ এখানে হচ্ছে খুব লেস এফোর্ট দিয়ে, কম এফোর্ট দিয়ে ভালো একটা হচ্ছে আউটপুট পাওয়া যায় অধ্যায় থেকে। যাই হোক, আমরা একটা হচ্ছে সিকিউ দেখব। এখানে হচ্ছে আমাদেরকে প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে মালিকানার ভিত্তিতে এই ব্যবসাটা কীরকম। ঠিক আছে, আমি যদি কয়েকটা বিষয় একটু দেখি, এই যে টপিকসগুলো, মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করো। তার মানে আমাকে সিকিউতে বলবে উদ্দীপকের ব্যবসাটা, একটা উদ্দীপক দিবে, বলবে যে উদ্দীপকের ব্যবসাটা কোন ধরনের ব্যবসা, এ কথাটা বলবে। তারপরে আমাকে বলবে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য আছে, এইগুলো নর্মালি খুব কম আসে, বাট এই মেইনলি যেটা আসে সেটা হচ্ছে এই ব্যাপারটা। তারপরে হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব বিশ্লেষণ। এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব বিশ্লেষণ। স্যার গুরুত্ব বিশ্লেষণ বলতে কি বোঝায়? মানে হচ্ছে এক মালিকানা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে এটা কিভাবে ইকোনমিতে হেল্প করে, এতদিন ধরে যে কেউ চাইলে হচ্ছে সহজে এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে হচ্ছে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে। ঠিক আছে, সো এই কাজগুলো এক মালিকানা ব্যবসায় গুরুত্ব বলতে এগুলাই। তারপর হচ্ছে উপযুক্ত ক্ষেত্রগুলো চিহ্নিত করো। এগুলো হচ্ছে আমার এমসিকিউর জন্য বেশি জরুরি, কোনটি এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। ঠিক আছে, তারপর হচ্ছে বৃহদায়ন ব্যবসার পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণগুলো বিশ্লেষণ করো। কারণ হচ্ছে কি, এটা সহজে হচ্ছে এই ব্যবসা কি করা যায়, খুব সহজে এই ব্যবসাটা হচ্ছে আমি গঠন করতে পারি, খুব সহজে মালিক যখন ইচ্ছা তখন হচ্ছে ব্যবসা থেকে কি বন্ধ করে দিতে পারে। মালিক চাইলে যে কোনো সময় হচ্ছে কি করতে পারে, ব্যবসাটা বন্ধ করে দিতে পারে। মালিক চাইলে হচ্ছে যে কোনো ব্যবসাকে যে কোনো অন্য একটা ব্যবসা কনভার্ট করা যায়, মানে হচ্ছে ছোট আয়তন আকারে যদি ব্যবসাটা হয়, তখন হচ্ছে সে চাইলে অন্য একটা কি করতে পারে, অন্য একটা ব্যবসার মানে নমনীয়তার নীতিটা সবচেয়ে বেশি কি করতে পারে এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটার অ্যাপ্লাই করতে পারে। তারপরে হচ্ছে এই যে কম মূলধনের দরকার হয়, মানুষ এটার মাধ্যমে হচ্ছে কি করতে পারে, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে খুব সহজে। সো এগুলা হচ্ছে আমার এই ঘ নাম্বারের জন্য এটা আমার জন্য বেশ জরুরি এই ইয়াটা। তো আমি একটু সিকিউ দেখব, জাস্ট আমি করব না, আনসার করব না, জাস্ট টাইপটা একটু দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে দেখাতে, জনাব মাছার তার নিজস্ব কারখানা চামড়ার জুতা উৎপাদন করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে থাকেন। তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী 50 জন নিয়োজিত আছে। তার দুই বিশ্বস্ত বন্ধু জনাব শফিক এবং জনাব তুহিন ও উৎপাদন বিক্রি বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। উৎপাদিত জুতা নান্দনিক এবং টেকসই হয়ে যাওয়া প্রতিষ্ঠানে তার ব্যাপকভাবে সমাদৃত হয়। এখন তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা করছেন। আচ্ছা, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এগুলো আমি প্রথমেই বলছি। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন? ঠিক আছে, তো শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন, এই যে প্রথম অধ্যায় থেকে, এটা হচ্ছে প্রথম অধ্যায় এবং এক মালিকানা ব্যবসায়,
এই প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় দুইটা মিলাইয়ে হচ্ছে এই কোয়েশ্চেনটা করছে। তো শিল্প, আমি যে প্রথমে বললাম শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা, এগুলো থেকে ঘুরে ঘুরে সব জায়গায় প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আমার বাণিজ্য সহায়ক কার্যাবলী যেগুলো আছে এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তারপরে হচ্ছে আমার এই যে এক মালিকানা ব্যবসা থেকে প্রশ্ন আসে। তাহলে কি শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কেন? কারণ হচ্ছে আমরা শিল্পের মাধ্যমে হচ্ছে কোনো কিছু উৎপাদিত হয় হচ্ছে শিল্পের মাধ্যমে, ঠিক আছে। শিল্প হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ কোনো একটা কিছুকে রূপ দেই হচ্ছে আমরা শিল্পের মাধ্যমে, ঠিক আছে। তাহলে শিল্পকে উৎপাদনের বাহন বলা হয় কারণ আমরা শিল্পের মাধ্যমে হচ্ছে কোনো কিছু উৎপাদন করে থাকি, আর যেটাই উৎপাদন হয় সেটাই আমরা আমাদের মধ্যে পণ্য আসে হচ্ছে শিল্পের মাধ্যমে। শিল্পের মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা পণ্য পাই, বুঝা গেছে? এই জন্য শিল্পকে বলা হয় আমার উৎপাদনের বাহন। আবার এই যে আমরা এর আগে যেটা বলেছিলাম না, মালিকানার ভিত্তিতে, এক মালিকানার ব্যবসা থেকে যেভাবে প্রশ্ন আসে মালিকানার ভিত্তিতে এই ব্যবসাটা কোন ধরনের, মানে ব্যবসার মালিকের মালিকানাটা কার সে অনুযায়ী উদ্দীপকে ব্যবসাটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের সংগঠন, ঠিক আছে, কোন ধরনের সংগঠন, এটা হচ্ছে আমার এক মালিকানা, এটা হচ্ছে এক মালিকানা, ঠিক আছে। তার নিজস্ব কারখানায় আমরা, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান সরবরাহ করে থাকেন, ওকে। তারপর হচ্ছে কি, জনাব মাসারের প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে করো এবং যুক্তি দেখাও, ইজি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এরপর আরেকটু ইয়াতে যাই, অংশীদারি ব্যবসায়ী, মানে আমাদের শর্ট সিলেবাসে যতগুলা হচ্ছে কোয়েশ্চেন অধ্যায় আছে, যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমার কোয়েশ্চেন আসে, মোটামুটি সবগুলো অধ্যায় থেকে আসে, ঠিক আছে। সো যারা ক্লাসে আছি আমরা একটু রেসপন্স করি, কে কে আছেন ক্লাসে? ক্লাসে কে কে আছেন? আচ্ছা, এরপরে হচ্ছে স্যার আমরা একটু দেখি যে চতুর্থ অধ্যায় এক অংশীদারি ব্যবসায় যেটা আছে সেখান থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে, ইভেন আমরা যদি দেখি এখানে জাস্ট একটা বছর মনে হয়, এই যে এই বছর ছাড়া সিকিউ যদি দেখেন এখানে 3টা 2টা মাস্ট আসছে প্রত্যেকটা বোর্ডে, এর আগের বছর 22 সালে, তারপরে হচ্ছে 21 সালে 3টা 2টা করে আসছে, তারপরে হচ্ছে 19 সালে এই যে 2 1 করে আসছে, তারপরে হচ্ছে 18 সালে। শর্ট সিলেবাস যেহেতু আমাদের আছে, আমাদের 2টা 3টা মাস্ট আসবে, এই যে প্রিভিয়াস ইয়ারে 23 সালে দেখলে এটা বোঝা যায়, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা একটু দেখব যে এখান থেকে এমসিকিউ কিরকম আসে। এমসিকিউ আসে দেখেন 4টা 5টা 7টা পর্যন্ত এমসিকিউ আসছে সিলেট বোর্ডের মধ্যে, সো 6টা বরিশাল বোর্ডের মধ্যে। তো এরকম 6টা 5টা 4টা এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ আসে। এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে কীরকম, এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে কোন জায়গা থেকে বলি, সেটা হচ্ছে আমার অংশীদারদের প্রকারভেদ যেটা আছে, অংশীদারদের প্রকারভেদ, ওখান থেকে আমাদের বলতে গেলে সিকিউর মেইন পয়েন্টটা হচ্ছে ওই জায়গায়, মানে অংশীদারদের প্রকারভেদ সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে হচ্ছে আপনি একটা ভালো মার্কস এখান থেকে ক্যারি করতে পারবেন, ঠিক আছে। দেখি আমরা একটু তাহলে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, হ্যাঁ, অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, তার হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সুবিধা এবং সীমাবদ্ধতাগুলো কি কি, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, এই যে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, চুক্তিপত্রের নমুনা বিষয়বস্তু, এবং হচ্ছে নিবন্ধন পদ্ধতি, নিবন্ধন না করার পরিণামটা একটু আসে, নিবন্ধন পদ্ধতি তেমন একটু আসে না, অংশীদারদের ধরন, এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন প্রক্রিয়া, এটাও আমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটু দেখি কোয়েশ্চেনটা কীরকম আসে। এখানে বলি কি কি আসে। অংশীদারি সংগঠনের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে আমার একটু লিখে রাখেন যারা আছেন, সেটা হচ্ছে প্রথমে অংশীদারি ব্যবসায়ের ধরন, অংশীদারি ব্যবসায়ের ধরন,
ঠিক আছে। তারপরে বলতে পারে একটা উদ্দীপক দিয়ে বলবে যে এটা কোন ধরনের ব্যবসায়। তারপরে হচ্ছে আমার অংশীদারদের ধরন, মানে অংশীদারদের, একটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ধরন আর একটা হচ্ছে অংশীদারদের ধরন। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা জানি অংশীদারি, তারপর হচ্ছে আমার এখানে চুক্তি থেকে কোয়েশ্চেন আসে, চুক্তি বারবার কোয়েশ্চেন আসে এরকম। তারপর হচ্ছে কি দেখেন তো, প্রথমে আমাদেরকে বলছে কি এবিসি মৌখিক চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা স্থাপন করেছে। মৌখিক চুক্তির মাধ্যমে আমরা জানি চুক্তি হয় 3 প্রকার, চুক্তি হয় 3 প্রকার, এক হচ্ছে মৌখিক, লিখিত, 3 নাম্বার হচ্ছে লিখিত এবং নিবন্ধিত। তো এখানে বললো এ বি সি মৌখিক চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা স্থাপন করেছে, 3 জনের মূলধনের পরিমাণ সমান, সকলে সমান মুনাফা ভোগ করে, চুক্তির শর্ত অনুযায়ী শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করে। তার মানে কি, চুক্তির শর্ত অনুযায়ী শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করে। সম্প্রতি একজন দেনাদার প্রতিষ্ঠানের পাওনা 50 লক্ষ টাকা পরিশোধ করছে না, এই জন্য অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছে। 3 জনের মূলধনের পরিমাণ সমান, সকলে মুনাফা ভোগ করে, চুক্তির শর্ত অনুযায়ী শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করে। মূলধনের পরিমাণ সমান, সকলে সমান মুনাফা ভোগ করে। আচ্ছা, সকলে সমান মুনাফা ভোগ করে, এখানে কি কোশ্চেনে কোনো ভুল আছে কিনা? চুক্তির শর্ত অনুযায়ী শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করে, বরিশাল বোর্ড 22। আচ্ছা, এখানে মনে হয় একটু কোশ্চেনে একটু ইনফরমেশন মিসিং আছে, কারণ হচ্ছে এখানে বলছে যে চুক্তির শর্ত অনুযায়ী শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করে, কে বহন করে এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়নি। প্রতিষ্ঠানের পাওনা 50 লক্ষ টাকা পরিশোধ করছে না, সম্প্রতি একজন দেনাদার, তারপর এই জন্য অংশীদারগণ পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছে। ঠিক আছে। আচ্ছা, সসীম দায় কি? ঠিক আছে, সসীম দায় বলতে বোঝায় আমরা হচ্ছে দায় হচ্ছে 2 রকম, একটা হচ্ছে অসীম দায়, একটা হচ্ছে অসীম, আর একটা হচ্ছে সসীম। সসীম মানে হলো সীমিত দায়। তাহলে সসীম দায় মানে কি বোঝায়? সসীম দায় বলতে বোঝায় আমার আগে বলি, হ্যাঁ, সসীম দায় বলতে বোঝায় আমি যতটুকু পরিমাণ মূলধন বিনিয়োগ করব ততটুকু পরিমাণ যদি আমি দায় বহন করি সেটাই হচ্ছে আমার সসীম দায়। আর অসীম দায় কোনটা? মানে সসীম দায় একটু ক্লিয়ারলি বলি, ধরেন 50,000 টাকা আপনি বিনিয়োগ করছেন, এই 50,000 টাকা বিনিয়োগ করে আপনার হচ্ছে ব্যবসায়ী যদি লস করে তাহলে আপনার এই 50,000 টাকায় লস হবে, এর বাইরে কোনো লস আপনি হবেন না, কোনো লসের শিকার আপনি হবেন না। কিন্তু তার মানে হচ্ছে আপনার দায়টা কতটুকু পরিমাণ সীমাবদ্ধ? 50,000 টাকা পরিমাণ সীমাবদ্ধ, অর্থাৎ আপনার দায় 50,000 টাকার মধ্যে সীমাবদ্ধ, এটাই হচ্ছে আমার সসীম দায়। তার মানে যতটুকু পরিমাণ আপনি টাকা বিনিয়োগ করলেন ততটুকু পরিমাণে হচ্ছে আপনার দায় আছে, এই ব্যাপারটাই হলো আপনার সসীম দায়। আর অসীম দায় কি? অসীম দায় হচ্ছে আপনি 50,000 টাকা বিনিয়োগ করছেন, আপনার ব্যবসায় লস করলো, তার মানে অসীম দায় বলা হয় বিনিয়োগকৃত মূলধনের বাইরেও মালিকের ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হওয়াকে বলা হয় আমার অসীম দায়। তার মানে বিনিয়োগকৃত মূলধনের বাইরে, ধরেন আপনি 50,000 টাকা বিনিয়োগ করছেন, বিনিয়োগকৃত মূলধনের বাইরেও মালিকের ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হওয়া। এখন আপনি 50,000 টাকা বিনিয়োগ করলেন, কিন্তু দেখা গেল আপনার এখানে প্রতিষ্ঠান লস করছে, তাহলে এখন আপনার ওই লস করলে আপনার যদি টাকা পরিশোধ করা লাগে তখন আপনার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে হচ্ছে আপনাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে, ওই ক্ষতিটা আপনাকে পরিশোধ করতে হবে, এই ব্যাপারটাকে বলা হয় আমার অসীম দায়। তার মানে আপনি যতটুকু পরিমাণ বিনিয়োগ করছেন তার বাইরে আপনার যদি ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ থাকে তখন সেটাকে আমি বলি অসীম দায়। এবার সসীম দায় কি? তাহলে বিনিয়োগকৃত সম্পত্তি, বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত দায় সীমাবদ্ধ থাকাটাকে বলা হয় আমার সসীম দায় অথবা সীমাবদ্ধ দায়। ঠিক আছে। এরপর হচ্ছে চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের ভিত্তি বলা হয় কেন? চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের ভিত্তি বলা হয় কেন? ঠিক আছে। চুক্তি হচ্ছে আমার চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের ভিত্তি বলা হয় কেন? কারণ আমরা জানি চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। কি ছাড়া গঠিত হতে পারে না? চুক্তি ছাড়া। চুক্তি ছাড়া একটি অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। চুক্তিতে আমার উল্লেখ থাকে আমার কোন অংশীদারের দায় কীরকম,
কোন অংশীদার কি পরিমাণ মূলধন দিবে, কোন অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবে, কোন অংশীদার করবে না, এসব কিছু বিষয় হচ্ছে আমার চুক্তিতে উল্লেখ থাকে। যদি আমি চুক্তি না করি তাহলে অংশীদারি ব্যবসাটা কীরকম, কে কতটুকু মূলধন দিবে, এই সমস্ত কিছুর কোনো কিছু উল্লেখ করা যায় না। এই জন্য চুক্তি ছাড়া যেহেতু অংশীদারি ব্যবসায় গঠন করা যায় না, তাই চুক্তিকে বলা হয় আমার অংশীদারি ব্যবসায়ের ভিত্তি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন, উদ্দীপকের কোন ধরনের অংশীদারি সংগঠন। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন মিস গেছে, সেটা হচ্ছে তিনজনের মূলধনের পরিমাণ সমান, সকলে মুনাফা সমান, মুনাফা চুক্তি শর্ত অনুযায়ী শুধু মূলধনের সম পরিমাণ দায় বহন করে, চুক্তি শর্ত অনুযায়ী শুধু মূলধনে। হ্যাঁ, এই যে এই জায়গাটায় মনে হয় একটা ইনফরমেশন মিসিং আছে, যদি এখানে বলা হয় যে সি, ঠিক আছে, যদি বলা হয় চুক্তির শর্ত অনুযায়ী শুধু সি চুক্তির শর্ত অনুযায়ী শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করে, তাহলে সে মূলধন যতটুকু দিচ্ছে ততটুকু পরিমাণ যদি দায় বহন করে তাহলে সে হচ্ছে একটা সীমাবদ্ধ অংশীদার, তাহলে সে হয়ে যাবে একটা সীমাবদ্ধ অংশীদার। তাহলে যে অংশীদারি ব্যবসায়ী অন্তত একজন সীমাবদ্ধ অংশীদার থাকে, সেই অংশীদারি ব্যবসাটা হয়ে যায় আমার সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ী, সে অংশীদারি ব্যবসাটা হয়ে যায় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ী। ঠিক আছে। তার মানে যদি আমরা এখানে যদি সি বসাই, ধরে নিলাম এখানে সি আছে, তখন আমরা এটাকে বলতে পারি হচ্ছে এটা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ী। কেন সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ী? কারণ এখানে একজন সীমাবদ্ধ অংশীদার আছে। তার মানে আমরা সাধারণ অংশীদারি ব্যবসায় কখন হয়, যখন একটি অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় অসীম থাকে, যখন একটি অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদার অসীম দায় বহন করে, সেটা হচ্ছে আমার সাধারণ অংশীদারি ব্যবসায়। আর সসীম অংশীদারি ব্যবসায় অথবা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় কোনটা, যে অংশীদারি ব্যবসায়ে অন্তত একজন সীমাবদ্ধ অংশীদার থাকে, সেটাই হচ্ছে আমার সসীম অংশীদারি ব্যবসায়। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? একটু জানান তো ক্লিয়ার কিনা স্যার? ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়াই উত্তম। তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো। যাই হোক, একটু ছোট্ট করে একটু ব্রিফ দিয়ে দিই, এটার জন্য ছোট করে বলে দিই। সেটা হচ্ছে দেখেন, অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিবন্ধন। ঠিক আছে। তাহলে যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন হয়নি, যে অংশীদারি ব্যবসায় দেখেন পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়াই উত্তম। তার মানে কি, পাওনা আদায়ের জন্য আমরা আদালতের আশ্রয় নিতে পারবো যদি আমার অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হয় অথবা না হয়। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে অন্য জায়গায়, যদি আমার অংশীদারি ব্যবসায় নিবন্ধিত না হয়, অর্থাৎ অনিবন্ধিত হয়, তখন আমি 100 টাকার চেয়ে বেশি পাওনা আদায় করার জন্য কি করতে পারবো না, 100 টাকার জন্য বেশি পাওনা আদায় করার জন্য কি করতে পারবো না, আদালতে মামলা করতে পারবো না। কিন্তু যদি আমার অংশীদারি ব্যবসাটা নিবন্ধিত হয়, তখন আমি 100 টাকার বেশি পাওনা আদায় করার জন্য হচ্ছে কি করতে পারবো, মামলা করতে পারবো, আদালতের আশ্রয় নিতে পারবো। তার মানে আমাকে এখানে কি বললো স্যার, এই জন্য হইতে পাওনা আদায়ে এখানে আমাকে বলে নাই এটা কি, এখানে কি নিবন্ধিত নাকি অনিবন্ধিত, এই বিষয়টা এখানে হচ্ছে কি নাই, এখানে কোনো কিছু উল্লেখ নাই। পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়া উত্তম, আদালতের আশ্রয় নেওয়া উত্তম, এটা সত্য। আমাকে এই পার্সপেক্টিভ থেকে বলে নাই, মানে ওরা পাওনাটা আদায় করতে পারবে কি পারবে না এই কথাটা আমাকে বলে নাই। আমাকে বলছে পাওনা আদায়ে আদালতের আশ্রয় নেওয়াই উত্তম। এই বিষয়টা জানি কি না, এই জিনিসটাই আমাকে হচ্ছে কি করতে বলছে, যুক্তিসহ বিশ্লেষণ করতে বলছে। তাহলে কি, অবশ্যই উত্তম। কেননা যদি আমরা আমাদের ব্যবসাটা অনিবন্ধিত হয়, তখন হচ্ছে, অথবা আমি যদি হচ্ছে চাই, তখন আমি টাকাটা আদায় করতে পারবো না, বাট আমি আদালতের মাধ্যমে হচ্ছে সহজে আমার পাওনাটা আদায় করে নিতে পারবো আইনের আশ্রয়ের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়, তারপরে আমাদের যৌথ মূলধনীর পরে আছে হচ্ছে
সমবায়ের পরে নৈতিকতা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এবার হচ্ছে একটু দেখি আমাদের যৌথ মূলধনী ব্যবসায় থেকে 2023 সালে এই যে মোটামুটি তিনটা তারপর হচ্ছে মানে দুইটা হচ্ছে ন্যূনতম, একটা 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 আসে না কোথাও। তারপর হচ্ছে 22 সালে দেখি, 22 সালে হচ্ছে আবার জাস্ট সিলেট বোর্ড একটাও আসে নাই, বাট অন্যান্য বোর্ডে হচ্ছে দুইটা মানে যেখানে আসছে সেখানে ন্যূনতম দুইটা আসছে। আবার এমসিকিউর কথা যদি বলি 5টা 6টা 5টা 7টা, তারপর হচ্ছে 8টা এমসিকিউ সহ আসছে এখান থেকে, 7টা 8টা। তার মানে এই অধ্যায়টা আমার যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমার যৌথ মূলধনী কোম্পানি, ঠিক আছে। যৌথ মূলধনী কোম্পানি আমার খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে। এটা হচ্ছে অনেক বড় একটা অধ্যায়। একই সাথে এই অধ্যায় থেকে ভালো অনেকগুলো প্রশ্ন যেমন আসে, সেই প্রশ্নগুলো আনসার করার জন্য আমাকে এই অধ্যায়ে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগবে। বুঝাইতে পারছি স্যার? তো ইভেন দেখেন 9টা কোয়েশ্চেন আসছে, 9টা এমসিকিউ আসছে এখান থেকে 2021 সালে। তারপর হচ্ছে এই যে 9টা কোয়েশ্চেন আসছে, এমসিকিউ আসছে। সো আমার অ্যাডমিশন বলেন, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলেন, তারপরে হচ্ছে আমার বিভিন্ন ধরনের কলেজের পরীক্ষা, তারপরে হচ্ছে আপনার কলেজের যে পরীক্ষাগুলো থাকে, টেস্ট পরীক্ষা থেকে, প্রি টেস্ট থেকে, তারপরে হচ্ছে আমার এইচএসসি, এখান থেকে আপনি প্রশ্ন মাস্ট পাবেন ফর শিওর। একটা অন্তত না পান দুইটা সিকিউ পাওয়ার সম্ভাবনা খুব বেশি, বুঝা গেছে? তো এখানে হচ্ছে আমরা একটু দেখবো এখান থেকে কোয়েশ্চেনগুলো আসলে কীরকম হয়, বুঝাইতে পারছি? দেখি এবার কোয়েশ্চেনটা কীরকম হয় একটু দেখব। আচ্ছা, এখানে একটু দেখেন তো, কোম্পানি সংগঠনের ধারণা ব্যাখ্যা করতে বলে। কোম্পানি সংগঠনের ধারণা, কোম্পানি কি? কোম্পানি হচ্ছে আমার কি, যারা অনেকগুলা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে আইনসৃষ্ট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কি করে শেয়ার বিক্রয়ের মাধ্যমে হচ্ছে মূলধন সংগ্রহ করে থাকে, ঠিক আছে। শেয়ার বিক্রয়ের মাধ্যমে কি করে মূলধন সংগ্রহ করে থাকে। তারপরে হচ্ছে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, তারপর হচ্ছে কোম্পানির গুরুত্ব বিশ্লেষণ, এটাই মেইনলি জরুরি। তারপর হচ্ছে কোম্পানি গঠন প্রক্রিয়া বিষয়বস্তু নমুনা, তারপর হচ্ছে পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য শনাক্তকরণ, এটা জানা বেসিক কনসেপ্ট। তারপর হচ্ছে কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, শেয়ারের ধারণা, তার ইনপুটের ধারণা, শেয়ারের ইনপুট। আচ্ছা, যাই হোক আমরা একটু দেখি এই যে বিদ্যুৎ সাধনের পদ্ধতি একটু জরুরি। যাই হোক, এবার হচ্ছে আমরা একটু দেখব যে এখান থেকে একটা কোয়েশ্চেন, হ্যাঁ এবার বলি পাবলিক লিমিটেড আমাদের হচ্ছে কোম্পানি যদি বলি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে আমার পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করে আমার এই যে এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আসে, এটা কোন ধরনের কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আরেকটা আছে হচ্ছে আমার হোল্ডিং কোম্পানি আছে, সাবসিডিয়ারি কোম্পানি আছে, ঠিক আছে। সো ওইখান থেকে প্রশ্ন আসে। এবার দেখি, এবার আমরা তাহলে দেখি হোল্ডিং কোম্পানি কি এবং সাবসিডিয়ারি কোম্পানি কি। আচ্ছা, হোল্ডিং কোম্পানি কি, এই ব্যাপারটা যদি প্রথমে একটু বলি, সেটা হচ্ছে ধরেন দুইটা কোম্পানি, একটা হচ্ছে ধরেন মনে প্রাণ, আর একটা হচ্ছে মনে করেন বেক্সিমকো, হ্যাঁ বেক্সিমকো। এখন হোল্ডিং কোম্পানি বলতে যে কোম্পানি অন্য একটি কোম্পানির 50 ভাগের বেশি শেয়ার ক্রয় করে, 50 ভাগের বেশি শেয়ার, অর্থাৎ আমরা বলতে পারি ন্যূনতম 51 ভাগ শেয়ার ক্রয় করে। অর্থাৎ ধরেন প্রাণ কোম্পানি বেক্সিমকো কোম্পানির 51% শেয়ার কিনে ফেললো, তাহলে 51% শেয়ার যদি কিনে ফেলে, এখন এই বেক্সিমকো কোম্পানির আছে 49% শেয়ার, আর এই বেক্সিমকো কোম্পানির প্রাণ কোম্পানি নিয়ে নিছে 51% শেয়ার। তার মানে এই কোম্পানির বেক্সিমকো কোম্পানির হোল্ডিং কোম্পানি হচ্ছে আমার প্রাণ কোম্পানি। তার মানে হলো যে কোম্পানি অন্য একটি কোম্পানির কমপক্ষে 51 ভাগ শেয়ার ক্রয় করে তাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। এবার আরেকটা বিষয় আমাকে আরেকটু জানা লাগবে, সেটা হচ্ছে আমার সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে যে কোম্পানি
যে কোম্পানির শেয়ার অন্য একটি কোম্পানি কিনে ফেলে। দেখেন তো, তাহলে বেক্সিমকো কোম্পানির শেয়ার কে কিনলো? প্রাণ কোম্পানি। তার মানে যে কোম্পানির শেয়ার 51% শেয়ার অন্য একটি কোম্পানি কিনে ফেলে, ঠিক আছে, যে কোম্পানির শেয়ার কিনছে সেই কোম্পানিটা হচ্ছে আমার সাবসিডিয়ারি কোম্পানি। এবার এই কোম্পানিকে হচ্ছে প্রাণ কোম্পানি নিয়ন্ত্রণ করবে। বুঝতে পারছি? তারপর হচ্ছে দেখেন কোম্পানির কৃত্রিম সত্তা বলতে কি বোঝায়? কৃত্রিম ব্যক্তি সত্তা, কৃত্রিম সত্তা অথবা কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে অথবা কৃত্রিম সত্তা বলতে কি বোঝায়? আমরা জানি কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করতে পারে। কোম্পানি ব্যক্তি না হয়েও কিসের মতো আচরণ করতে পারে? ব্যক্তির মতো আচরণ করতে পারে। তাহলে কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো যে আচরণ করতে পারে, এই কাজটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা অথবা কৃত্রিম সত্তা। বুঝা গেছে? কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করতে পারে, এটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা। এবার প্রথম মানে যখন আপনি খ নম্বরে দিচ্ছেন, আপনি প্রথমে এটা বললেন কৃত্রিম ব্যক্তিসত্তা কাকে বলে সেটা বললেন। তারপরে আপনাকে বলতে হবে কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা কিভাবে। কারণ হচ্ছে কোম্পানি নিজের নামে কি ব্যবহার করতে পারে? শিল ব্যবহার। কোম্পানি নিজের নামে শিল ব্যবহার করে। কোম্পানি হচ্ছে যে কোনো জায়গায় নিজের কোম্পানি শিল ব্যবহার করে। এখানে কোনো কি ব্যবহার করে না, আমার অন্য কোনো পরিচালকের নাম ব্যবহার করে না। কোম্পানি নিজের নামে শিল ব্যবহার করে, ঠিক আছে। তারপর কোম্পানি হচ্ছে কারো নামে মামলা করতে পারে, আবার কোম্পানির নামেও কেউ চাইলে মামলা করতে পারে। তাহলে এই যে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো যে আচরণ করছে, এই ব্যাপারটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তিসত্তা, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে তাহলে গেল, তার হচ্ছে উদ্দীপকের জনাব করিম। আচ্ছা, এবার আমরা একটু উদ্দীপকটা একটু পড়ি। বলল জনাব করিম এবং তার দুই বন্ধু মিলে একটি যৌথ মূলধনী ব্যবসা গঠন করেন। শুরুতে ব্যবসা ভালো হলেও আর্থিক সমস্যার কারণে তারা ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারছে না। এমত অবস্থায় তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যদি সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন হয়, তাহলে তাদের কোম্পানি সংগঠনের নামে জনসাধারণের শেয়ার বিক্রি করে এবং ঋণপত্রের মাধ্যমে মূলধন বাড়াতে পারবে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথমে যদি একটু দেখি, আমাদেরকে বলল উদ্দীপকের জনাব করিম ও তার বন্ধুরা প্রথমে কোন ধরনের কোম্পানি সংগঠন গড়ে তুলেছেন। প্রথমে কোন ধরনের? এখানে প্রথমে বলল প্রথমে জনাব করিম এবং তার দুই বন্ধু, টোটাল তিনজন মিলে হলো একটা যৌথ মূলধনী কোম্পানি গঠন করলো। তাহলে যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। শেয়ার সংখ্যা মানে যতটা শেয়ার হবে ততজন সদস্য হতে পারবে। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 50 জন, সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন। এবার দেখি, এখানে আমাদেরকে বলল তারা প্রথমে 3 জন মিলে গঠন করছে, জনাব করিম এবং তার বন্ধু, তারা 3 জন মিলে হচ্ছে কি করছে, আমার কোম্পানি সংগঠন গড়ে তুলছে। তাহলে আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করার জন্য ন্যূনতম 7 জন দরকার হয়, ন্যূনতম 7 জন দরকার হয়। কিন্তু প্রথমে তারা কোম্পানি গঠন করলো করিম এবং তার দুই বন্ধু 3 জন মিলে একটি কোম্পানি গঠন করলো। তাহলে এই কোম্পানিটা হচ্ছে আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোন কোম্পানি স্যার? প্রাইভেট লিমিটেড কোম্পানি। তার মানে করিম এবং তার বন্ধুরা প্রথমে যে কোম্পানিটা গড়ে তুলেছেন সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারপর আমাকে বলতে হবে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি কেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে। তারপর হচ্ছে উদ্দীপকের সাথে এটা আপনাকে রিলেট করে দিতে হবে, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং তাদের এটা রিলেট করে দিতে হবে। এটা হচ্ছে আপনার গ নাম্বার আনসার। ঘ নাম্বারে স্টেপ করতে হবে আমাদের 4টি ধাপে। তারপর কি, জনাব করিম এবং তার বন্ধুদের পরবর্তী সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য অধিক ইতিবাচক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ইজি বিষয়, ঠিক আছে, অবশ্যই ইতিবাচক। এবং এটা হচ্ছে আমাদের অনেক কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবে, বড় ধরনের উৎপাদন, বড় স্কেলে হচ্ছে কি করতে পারবে, উৎপাদন করতে পারবে। তাহলে হচ্ছে অর্থনীতির জন্য এটা অধিক ইতিবাচক এবং ফাইনালি এটা অর্থনীতিতে বড় একটা ভূমিকা পালন করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এর পরের অধ্যায়ে একটু দেখি। এর পরের অধ্যায় হচ্ছে 6ষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, ঠিক আছে।
সমবায় সমিতি আমাদের এরপরে মনে হয় আরেকটা অধ্যায় আছে জাস্ট, ঠিক আছে। সমবায় সমিতি অধ্যায়টাও বেশ জরুরি, প্রত্যেকটা বোর্ডে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে আর কি। তাহলে আমরা একটু দেখি, ঢাকা বোর্ডে থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ডে দুইটা 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 একটা দুইটা এভাবে কোয়েশ্চেন আসছে। তারপর এমসিকিউ যদি দেখি 4 4 5 5 4 4 2 4 5 এভাবে হচ্ছে এমসিকিউ আসছে। হ্যাঁ, সো এবার হচ্ছে যদি একটু দেখি 22 সালেও সেম, এই যে একটা বোর্ড ছাড়া, সিলেট বোর্ড ছাড়া, তারপরে হচ্ছে বাকি সবগুলোতে 5টা 3টা 2টা এমসিকিউ আসছে। এখানে এমসিকিউর জন্য বেশ জরুরি। আর হচ্ছে 18 সালে আচ্ছা এমসিকিউ 4টা করে আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই হলো অবস্থা যে আপনার এখান থেকে একটু এফোর্ট দেওয়া লাগবে এখানে একটু ক্রিটিক্যালি, কারণ হচ্ছে যে সমবায় সমিতির এটা কোন ধরনের সমবায় সমিতি, এই ব্যাপারগুলো হচ্ছে এখানে আসে। তারপর সমবায়ের যে নীতিগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের একটু জানা লাগবে। সো আমরা প্রকারগুলো একটু, সমবায় সমিতির ধারণা, ইতিহাস, বর্ণনা, সমবায় সমিতির বৈশিষ্ট্য, তারপর হচ্ছে সমবায় সমিতির নীতিমালাগুলো ব্যাখ্যা গ নাম্বারের জন্য আমার, তারপর হচ্ছে সমবায় সমিতির গঠন প্রণালী, তারপর সমবায় সমিতির গঠন প্রণালী ব্যাখ্যা। আচ্ছা, সমবায় সমিতির প্রকারভেদ, এটা আমার হচ্ছে কোন ধরনের সমবায় সমিতি সেটা হচ্ছে আমার ব্যাখ্যা করা লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কোয়েশ্চেন দেখবো একটা। তাহলে আমাকে যখন আমি সমবায় সমিতি পড়ব তখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে সমবায় সমিতি প্রথমে আমাদের বইয়ে কিছু বিষয় দেওয়া আছে, যেমন সমবায় সমিতি কাকে বলে, সমবায় সমিতি গঠন করার জন্য ন্যূনতম 20 জন দরকার হয়, তারপরে হচ্ছে আমার সমবায় সমিতির যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলা, এবং সেই নীতিমালাগুলো থেকেও কিন্তু আবার প্রশ্ন আসে, যেমন সাম্যের নীতি, সমবায় সমভোটাধিকার নীতি বলতে কি বোঝায়, খ নাম্বারে যেমন আসে। আবার গ নাম্বারে হচ্ছে আমার এখানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আপনাকে হচ্ছে কি দিবে, এখান থেকে আপনাকে প্রশ্ন দিবে, ঠিক আছে। আমরা একটু দেখি এবার তাহলে। তারপরে বলতে পারে সমবায়ের মূল দলিল কোনটা, এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে আসতে পারে। তাহলে আমরা একটু পড়ি। যশোর শহরে 200 জন ইজি বাইক চালক একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করেন। তাদের নিজের কোনো ইজি বাইক ছিল না, প্রতিদিন তারা 50 টাকা করে জমা রাখেন। নির্দিষ্ট সময় পরে সঞ্চয়ের অর্থ দিয়ে নতুন ইজি বাইক কেনা হয়। এভাবে প্রত্যেকের নিজেদের ইজি বাইক হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নতি ঘটে। নিজেদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই যে আসল শক্তি তা তারা বুঝতে পারেন। তাদের দৃঢ় ঐক্যের কারণে যে কোনো সমস্যা তারা সহজেই কাটিয়ে উঠতে পারেন। শেয়ার কি? শেয়ার হচ্ছে মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র এককে সমান অঙ্কের এককে হচ্ছে আমার শেয়ার বলে। মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান এককে কি বলে, আমার শেয়ার বলে, ঠিক আছে। সমবায় উপবিধি বলতে কি বোঝায়, ঠিক আছে। সমবায় উপবিধি বলতে কি বোঝায়, আমরা জানি সমবায়ের গঠনতন্ত্র হচ্ছে উপবিধি। সমবায়ের গঠনতন্ত্র হচ্ছে উপবিধি। সমবায়ের প্রধান দলিল হচ্ছে উপবিধি। সমবায়ের প্রধান দলিল হচ্ছে উপবিধি। সমবায়ের প্রধান দলিল সমবায়ের গঠনতন্ত্র, ঠিক আছে। সমবায়ের গঠনতন্ত্র হচ্ছে আমার উপবিধি। তাহলে সমবায় উপবিধি বলতে বোঝায় সমবায়ের প্রধান দলিলকে এবং সমবায়ের গঠনতন্ত্রকে, যেখানে সমবায়ের মূলধন, ঠিকানা, যাবতীয় সবকিছু, সমবায়ের প্রকারভেদ সবগুলা নিয়ে হচ্ছে, মানে সমবায় সমিতিটা কিরকম এই সবগুলা বিষয় হচ্ছে যেখানে উল্লেখ থাকে, সেটাই হচ্ছে আমার সমবায়ের উপবিধি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্দীপকে কোন ধরনের ব্যবসা সংগঠনের কথা বলা হয়েছে। আচ্ছা, উদ্দীপকে কোন ধরনের ব্যবসা সংগঠনের কথা বলা হয়েছে, উদ্দীপকে যে ধরনের ব্যবসা সংগঠনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমার সমবায়, সেটা হচ্ছে আমার কি সমবায়। উদ্দীপকে যে ধরনের ব্যবসা সংগঠনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমার সমবায় সংগঠন। কেন সমবায় সংগঠন? কারণ আমরা জানি সমবায় সংগঠনে
সমবায় সংগঠনের উদ্দেশ্যটা হচ্ছে নিজেদের আর্থসামাজিক কল্যাণে, নিজেদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যবসায় গঠন করা হয় সেটাই হচ্ছে আমার সমবায় সংগঠন। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে কি আমাকে প্রথমে কিভাবে বলতে হবে, আমার 3টা ধাপে, এই যে গ নাম্বারটা 3টা ধাপে করতে হবে। বলতে হবে প্রথমে উদ্দীপকে কোন ধরনের ব্যবসা সংগঠনের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আমার প্রথমে বলতে হবে উদ্দীপকে সমবায় সংগঠনের কথা বলা হয়েছে, 1 লাইন। তারপরে বলতে হবে সমবায় সংগঠন কি। ঠিক আছে, তাহলে কি পারস্পরিক কল্যাণের জন্য আর্থিক উন্নয়নের লক্ষ্যে, ঠিক আছে, যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সদস্যরা সর্বনিম্ন 20 জন এবং তার চেয়ে বেশি সদস্যরা যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে সেটা হচ্ছে আমার সমবায়। ঠিক আছে, তো এখন এরপরে উদ্দীপকের সাথে এটা কেমনে উদ্দীপক এবং সমবায় সমিতি, কেন সমবায় সমিতি সেটা দিয়ে হচ্ছে আমার জাস্টিফিকেশন দেওয়া লাগবে, সেটা হচ্ছে সেখানে হচ্ছে আমার 1 নাম্বার। বুঝা গেছে, টোটাল হচ্ছে আমার 3 নাম্বারের। তারপর উদ্দীপকের সংগঠনে সমবায়ের যে নীতি সদস্যদের ঐক্যবদ্ধভাবে চলার পথ সুগম করেছে তা বিশ্লেষণ করো। তাহলে আমি কি বললাম, সমবায়ের যে নীতিমালাগুলো আছে সেগুলো হচ্ছে আমার পরীক্ষায় আসে। রাজশাহী বোর্ড 2023, ঠিক আছে, রাজশাহী বোর্ড 2023। তো স্যার এখানে বললো কি নিজেদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই এই যে সম্মিলিত প্রচেষ্টা যেটা আছে বুঝতে, তাদের দৃঢ় ঐক্যের সমস্যায় তারা সহজেই কাটিয়ে উঠতে পারে। তাহলে যে নীতি সদস্যদের ঐক্যবদ্ধভাবে চলার পথ যেটা আমাকে শিখায় সেটাই হচ্ছে আমার একতাই বল নীতি। তার মানে হলো উদ্দীপকের সংগঠনের সমবায়ের যে নীতি মানে হলো একতাই বল নীতি ঐক্যবদ্ধভাবে চলার পথ সুগম করেছে সেটা আমাকে বিশ্লেষণ করতে হবে। এরপর আমাকে বলতে হবে হচ্ছে একতাই বল কি, তারপরে হচ্ছে একতাই বল এই নীতি কিভাবে ঐক্যবদ্ধ করে, এই বিষয়টা হচ্ছে এই নীতিটাকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তারপরে হচ্ছে আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, সো এইটুকু হচ্ছে আমার ওভারঅল বিষয়। তারপরে আমাদের লাস্ট একটা অধ্যায় আছে, যে অধ্যায়টা একটু যেহেতু শর্ট সিলেবাস ওখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় আর কি। ঠিক আছে, সো আমরা একটু দেখব, সেটা হচ্ছে আমাদের অধ্যায়টা হচ্ছে দ্বাদশ অধ্যায়, ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। তাহলে ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝায় স্যার? ব্যবসায় নৈতিকতা বলতে বোঝায় একটা ব্যবসায় প্রতিষ্ঠান যখন একটা সমাজে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, একটা ব্যবসা প্রতিষ্ঠান সমাজে এক্সিস্ট করে, এই সমাজের বিভিন্ন পক্ষের প্রতি সমাজকে দায়িত্ব পালন করতে হয়, সমাজের বিভিন্ন পক্ষের প্রতি সমাজকে হচ্ছে দায়িত্ব পালন করতে হয়। আবার সমাজের যে ব্যবসার যে বিভিন্ন পক্ষ আছে সে ব্যবসার বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসাকে হচ্ছে কি করতে হবে, এবং একটা মোরাল জায়গা থেকে, নৈতিক জায়গা থেকে হচ্ছে তাদের প্রতি একটা দায়বদ্ধতা থেকে তাদের প্রতি কি এই যে নৈতিকতা মেনটেন করতে হবে। এখন নৈতিকতা কি আর মূল্যবোধ কি? নৈতিকতা হচ্ছে ভালো খারাপ মেনে চলাটাই হচ্ছে আমার নৈতিকতা। ঠিক আছে, তো একটা ব্যবসা যখন গড়ে ওঠে সেটার হচ্ছে কি আমার ব্যবসায় সমাজের মানুষের প্রতি আমাকে হচ্ছে নৈতিক জায়গাটা ভালো খারাপটা আমাকে মেনে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি, সেটা হচ্ছে যে আমার 2023 সালের মধ্যে, যখন 2023 সালে আমার প্রত্যেকটা বোর্ডে মোটামুটি প্রশ্ন আসছে, 2022 সালে সবগুলো প্রশ্ন বোর্ডে প্রশ্ন আসছে, 21 সালেও প্রশ্ন আসছে, মোটামুটি সব জায়গায় আসছে। সো যেহেতু এখনো পর্যন্ত আমাদের শর্ট সিলেবাস আছে এইচএসসি 25 সাল পর্যন্ত, সো এই বছরই আমাদের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, বুঝে গেছে? আর এখান থেকে আনসার করাটা একটু ইজি। তারপরে হচ্ছে আমাদের 4টা 3টা 5টা মানে 3টা 4টা করে আমার কোয়েশ্চেন এমসিকিউ তো আমি এখান থেকে পাবোই। সো ভালো একটা যদি আমি রেজাল্ট করতে যাই, ভালো একটা ফলাফল যদি আমার দরকার হয়, তাহলে হচ্ছে আমার এই অধ্যায়টা আমার ভালো মতো পড়তে হবে। ইভেন 6টা কোয়েশ্চেন আসছে 22 সালে এমসিকিউ আসছে। যাই হোক, আমরা হচ্ছে এবার দেখি এখানের মধ্যে
ওই যে ব্যবসায় নৈতিকতা, আমি বলি প্রথমে মূল্যবোধ, তারপরে হচ্ছে নৈতিকতা, এই বিষয়গুলো কেন জরুরি? তার হচ্ছে একটা ব্যবসায়ীকে হচ্ছে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে দায়িত্ব পালন করতে হয়, সমাজের বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়বদ্ধতা পালন করতে হয়। তার হচ্ছে একটা ব্যবসায়ীর বিভিন্ন পক্ষ যেগুলো আছে, ভোক্তা, সাপ্লায়ার, তারপরে হচ্ছে যারাই আছে সবার প্রতি হচ্ছে কি করতে হয়, একটা দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্বটাই মানে আহ, ব্যবসা যখন দায়িত্বটা পালন করে তখন হচ্ছে সমাজে আরো বেশি কি হয়, অগ্রগতি আমরা দেখতে পাই। বুঝতে পারছি? তো এবার দেখেন তো ব্যবসায়িক মূল্যবোধ এবং নৈতিকতার ব্যাখ্যা। আচ্ছা, মূল্যবোধ মানে কি বলি আগে একটু, মূল্যবোধ এবং হচ্ছে নৈতিকতা বিষয়টা একটু বলি। মূল্যবোধ মানে হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বেড়ে ওঠা বিশ্বাস। যেমন ধরেন আমি জানি মদ খাওয়া খারাপ, মদ খাওয়া খারাপ, তাহলে এটা কি, এটা আমি বিশ্বাস করি। এই মদ খাওয়া যে খারাপ, এইটা যে আমি বিশ্বাস করছি, তার মানে আমার কি আছে, মূল্যবোধ আছে। এবার ধরেন আমি বিশ্বাস করি মদ খাওয়া খারাপ, কিন্তু আমি মদ খাই, ঠিক আছে? তাহলে যদি আমি মদ খাই তাহলে আমার মধ্যে কি নাই, নৈতিকতা নাই। তাহলে কি, আবার যদি ধরেন ঘুষ খাওয়া খারাপ, মনে করেন ঘুষ খাওয়া খারাপ, তাহলে ঘুষ খাওয়া যদি খারাপ হয়, এইটা যে আমি বিশ্বাস করছি ঘুষ খাওয়া খারাপ, এই কথাটা আমি বিশ্বাস করছি, এই কথাটা বিশ্বাস করাটাই হচ্ছে আমার মূল্যবোধ। আর ঘুষ খাওয়া খারাপ, আমি ঘুষ খাই না, তার মানে এই যে আমি একটা জিনিস বিশ্বাস করি, এই বিশ্বাস করাটা আমি পালন করি। এই যে পালন করা, যেটা বিশ্বাস করি সেটা পালন করাটাই হচ্ছে আমার নৈতিকতা। তার মানে ধরেন আমি ঘুষ খাওয়া খারাপ, এটা আমি বিশ্বাস করি, বিশ্বাস করাটাই হচ্ছে আমার মূল্যবোধ। কিন্তু ঘুষ খাওয়া খারাপ এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি ঘুষ খাই, তাহলে আমার মধ্যে কি নাই, নৈতিকতা নাই। তাহলে নৈতিকতা মানে হলো আমার প্র্যাকটিস, আমি রিয়েল লাইফে কি করতেছি, আমার অ্যাক্টিভিটিস কি, আমার অ্যাকশন কি, এই ব্যাপারটাই হচ্ছে আমার নৈতিকতা। বুঝে গেছে? তার মানে হচ্ছে ধরেন আমি, তাহলে কি মূল্যবোধ মানে হলো আমাদের দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিশ্বাস, এই বিশ্বাস অনুযায়ী এই বিশ্বাসকে অ্যাপ্লাই করাটাই হচ্ছে আমার নৈতিকতা। তার মানে হলো ধরেন, তাহলে আবারও সেম কথা, আমি মদ খাওয়া খারাপ এটা আমি জানি, কিন্তু আমি মদ খাই, তার মানে মদ খাই, এটা হচ্ছে আমার মধ্যে নৈতিকতার অভাব আছে। ঠিক আছে? এবার তাহলে হচ্ছে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ, ব্যবসায়ী সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বিশ্লেষণ, এই ছোটখাটো আমরা কোয়েশ্চেন দেখলে বুঝবো। ঠিক আছে? তারপর পরিবেশে কিভাবে হচ্ছে, পরিবেশের প্রতি কি রকম দায়িত্ব পালন করতে হয়, এই সবগুলো বিষয় হচ্ছে আমাদের দেখা লাগবে আর কি। ওকে, এবার হচ্ছে দেখি, এবার যাই হোক, মিস্টার তাজউদ্দিন আমাদেরকে এখানে বলছে কি স্যার, বলছে মিস্টার তাজউদ্দিন গরিব হলেও সমাজ হিতৈষী ব্যক্তি। তার বাজারে একটি মুদি দোকান আছে। তিনি দেখেন দেশের যে কোনো দুর্যোগে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ জমা দেয়, যা গণমাধ্যমে ফলো করেও প্রচার করা হয়। তারা স্কুল কলেজ প্রতিষ্ঠা করে। মিস্টার তাজউদ্দিন গ্রাহকদের ঠকায় না, ওজনে কম দেন না, উৎকৃষ্ট পণ্য দিতে সচেষ্ট থাকেন। তিনি সামর্থ্যের মধ্যে যা করেছেন এতেই তিনি সন্তুষ্ট। ওকে, তাহলে আমরা একটু দেখি ব্যবসায় নৈতিকতা কি। তার মানে ব্যবসায়ে ভালো খারাপ, ব্যবসায় ভালো খারাপ মেনে চলাটাই হচ্ছে আমার নৈতিকতা। তার নৈতিকতা হচ্ছে অ্যাকশন। নৈতিকতা হলো কি বললাম, অ্যাকশন মানে হলো আমি যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসটা আমি মেনে চলি কিনা, ভালোটা আমি মেনে চলি কিনা। তার মানে ভালোটা মেনে চলা এবং খারাপটাকে বর্জন করা, ব্যবসায়ে ভালোটাকে গ্রহণ করা, ভালোটা মেনে চলা এবং খারাপ বর্জন করা। ঠিক আছে, এইটাই হলো আমার ব্যবসায় নৈতিকতা। আচ্ছা, ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে। ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে, ব্যাখ্যা করো। ভবিষ্যৎ দূরদর্শিতা মানে কি, ভবিষ্যৎ সম্পর্কে আমার যে ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনা, আমার যে প্রজ্ঞা, ভবিষ্যতে কি হতে পারে, ঠিক আছে, ভবিষ্যতের কথা চিন্তা করে যদি আমি মানে আমার যে কার্যক্রম সেটাকে যদি আমি করি, পরিচালিত করি, তাহলে স্বাবলম্বী করে। মানে ভবিষ্যতে ধরেন আমি যদি মনে করেন আমি 6 বছর পরে আমি কি করব, কোন পর্যায়ে যাব, সেই
সেই কথাটা চিন্তা করে আমি যদি এখন থেকে অ্যাকশন নিই, আমি যদি এখন থেকেই কাজ করে যাই, আমার 6 বছর পরে যেখানে যাওয়ার কথা সেইটা, এই যে ভবিষ্যতের আপনি কি কাজ করবেন, এই যে এটা আপনি ইন্টেলেকচুয়ালি যদি হচ্ছে মোকাবিলা করতে পারেন, ইন্টেলেকচুয়ালি যদি আপনি এটাকে হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে ভবিষ্যৎ দূরদর্শিতা সম্পর্কে, এখন ধরেন আমার কোনো গোল নাই, কিছু নাই, সারাদিন গেমস খেলি, তারপর হচ্ছে ঘোরাফেরা করি, তাহলে আমার যদি ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু চিন্তা ভাবনা না থাকে, তাহলে আমার ভবিষ্যতে কি হবে এই চিন্তা ভাবনা না রেখে আমি যদি ভবিষ্যতে কোনো একটা গোল নিয়ে না আগাই, তখন হচ্ছে আমি ভবিষ্যতে হয়তো স্বাবলম্বী হইতে পারবো না। বুঝতে পারছি? তো ভবিষ্যৎ দূরদর্শিতা ব্যক্তিকে স্বাবলম্বী করে, এই ব্যাপারটা এইভাবেই বুঝিয়ে বলতে হবে। তারপরে হচ্ছে স্যার, উদ্দীপকে বর্ণিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাদের প্রতি দায়িত্ব পালন করেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাদের প্রতি দায়িত্ব পালন করেছে? আমরা জানি ব্যবসায় হচ্ছে বিভিন্ন পক্ষের প্রতি হচ্ছে কি করে, দায়িত্ব পালন করে। সো বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে, এখানে বললো কি দেখেন তো, তারা বাজারে কি বললো, হ্যাঁ, যে কোনো দুর্যোগে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা দেয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা দেয়, যা গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। আচ্ছা, তার মানে হচ্ছে কর্পোরেট, এটাকে বলা হয়, এই যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যে সামাজিক কার্যক্রমগুলো করে থাকে, এটাকে বলা হয় হচ্ছে আমার সিএসআর অথবা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। ঠিক আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবার কোয়েশ্চেনে, এবং এর আগে অনেকবার এসছে, সো এটা বেশ জরুরি আর কি। এবার দেখি তাহলে কর্পোরেট কাদের প্রতি দায়িত্ব পালন করেছে, কারণ হচ্ছে এটা আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলা পক্ষ থাকে, ভোক্তা থাকে, সমাজ থাকে, ঠিক আছে, সমাজ একটা পক্ষ থাকে, তারপর হচ্ছে সরকার একটা পক্ষ থাকে, তাহলে বিভিন্ন পক্ষ থাকে। এবার এই যে প্রতিষ্ঠানগুলো কাদের প্রতি দায়িত্ব পালন করছে, কাদের জন্য দিছে, প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুর্যোগে, দুর্যোগে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যেন হচ্ছে কি, যেন প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে কি করা যায়, হেল্প করা যায়, মানুষকে যেন কি করা যায়, সাহায্য করা যায়। তাহলে এটা হচ্ছে আমার সমাজের মানুষের প্রতি এবং দেশের জনগণের প্রতি হচ্ছে কি করছে, আমার দায়িত্ব পালন করছে। ঠিক আছে, মিস্টার তাজউদ্দিনের গৃহীত পদক্ষেপ নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন করো। নৈতিকতা মানে কি বললাম, নৈতিকতা মানে হচ্ছে আমার অ্যাকশন, আমি ভালোকে গ্রহণ করা, ভালো কাজ করা, খারাপকে বর্জন করা, খারাপ থেকে বেঁচে থাকা, এগুলা হচ্ছে আমার নৈতিকতা। এখন আমাকে বললো এখানে কি করেন তাজউদ্দিন, গ্রাহকদের ঠকান না, তার মানে তিনি জানেন গ্রাহক ঠকানো ভালো না, তাহলে এটা হচ্ছে ওনার মূল্যবোধ, বিশ্বাস করাটা। এখন তিনি যে ঠকান না, এটা রিয়েল লাইফে উনি আসলে ঠকান না, তাহলে এটা হচ্ছে আমার নৈতিকতা। ওজনে কম দেন না, তিনি জানেন ওজনে কম দেয়া খারাপ, এটা তিনি বিশ্বাস করেন, এই কাজটা মূল্যবোধ, এই জন্য তিনি ওজনে কম দেন না। এই যে কম দেন না, প্র্যাকটিক্যাল লাইফে যে তিনি এই কাজটা আসলেই করেন, এটাই হচ্ছে আমার নৈতিকতা। তার হচ্ছে উৎকৃষ্ট পণ্য দিতে সচেষ্ট থাকেন। যাই হোক, তাহলে কি তাজউদ্দিনের গৃহীত পদক্ষেপ নৈতিকতার মানদণ্ডে, তাহলে প্রত্যেকটা হচ্ছে আমার নৈতিকতা, নৈতিকতার অন্তর্ভুক্ত। ঠিক আছে, যাই হোক, আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, যারা ক্লাসে আছেন আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আগামী হ্যাঁ আগামী হচ্ছে কবে থেকে, হ্যাঁ আগামী 10 এপ্রিল 2025 থেকে 10 এপ্রিল 2025 থেকে এইচএসসি 25 যারা আছেন আপনাদের জন্য আমাদের ফাইনাল রিভিশন কোর্স আসছে, এফআরসি আসছে, ফাইনাল রিভিশন কোর্স। এই কোর্সের মধ্যে আমরা টোটাল আপনাদেরকে হচ্ছে 50টি ক্লাস দিব, 50টি ক্লাস সাথে হচ্ছে ক্লাস টেস্ট থাকবে 45টি ক্লাস টেস্ট, তারপরে হচ্ছে মডেল টেস্ট থাকবে আমাদের 17টি মডেল টেস্ট থাকবে, তারপর হচ্ছে সাজেশন শিট থাকবে হচ্ছে 17টি, এবং ক্লাসের পিডিএফ থাকবে, মানে সবগুলা ক্লাসের হচ্ছে পিডিএফ দিয়ে দিব। বাই দ্য ওয়ে, যারা ক্লাসে আছেন তাহলে কি আমাদের টোটাল 50টা লাইভ ক্লাস থাকবে আপনাদের জন্য, ফাইনাল রিভিশন মানে আপনাদের এইচএসসি প্রিপারেশন সর্বোচ্চ আমাদের সাথে
হয়ে যাবে ইনশাল্লাহ। একই সাথে সাজেশন শিট থাকবে 17টি, মডেল টেস্ট থাকবে 17টি, তারপর হচ্ছে ক্লাস টেস্ট থাকবে হচ্ছে 45টা। সো আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য আমাদের কিন্তু প্রচুর মডেল টেস্ট দেওয়া লাগবে। সো আমরা 45টি মডেল টেস্টের কিন্তু আপনাদের জন্য এখানে রেখেছি। সাথে প্রত্যেকটা ক্লাসের জন্য বাংলা, ইংরেজি প্রথম দ্বিতীয়, আইসিটি, অ্যাকাউন্টিং, সো আমাদের সাথে আপনার প্রিপারেশনটা যেন সর্বোচ্চ হয়, রিভিশনটা যেন সর্বোচ্চ হয়। পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা খুব জরুরি। 2 বছর যা পড়াশোনা করেছেন সেটা যদি একটু রিভিশন দেওয়া যায়, আপনার প্রিপারেশনটা আরও অনেক বেশি বুস্ট আপ হবে। সো এই জন্য আমাদের আগামী 10 এপ্রিল থেকে এইচএসসি 25 আপনাদের জন্য আমাদের ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেকটি ক্লাস কিন্তু লাইভের মাধ্যমে হবে। একই সাথে যারা আমাদের এই কোর্সে থাকবে তাদের জন্য আমরা নেক্সট স্টেপ বইটা ফ্রি দিচ্ছি। নেক্সট স্টেপ একটা খুব এক্সক্লুসিভ একটা বই। সো যারা হচ্ছে আমাদের এখানে ফাইনাল রিভিশন কোর্সে থাকবেন সবার জন্য হচ্ছে নেক্সট স্টেপ ফ্রি থাকবে। পাশাপাশি এই যে অনেকগুলা ব্যাপারটা আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ ফ্রিতে। সো যারা হচ্ছে আপনারা আগ্রহী আছেন আপনারা এনরোল করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আশা করছি আপনাদেরকে সর্বোচ্চ একটা আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ একটা বিষয় পাবেন আর কি, সর্বোচ্চ সাপোর্টটুকু পাবেন। আপনাদের সর্বোচ্চ প্রিপারেশন আমরা করে দেওয়ার চেষ্টা করব আমাদের এই কোর্সের মাধ্যমে, ঠিক আছে? যাই হোক, এবার হচ্ছে আমরা অলমোস্ট শেষ। ক্লাসে যারা আছেন আপনারা হচ্ছে আমাদের টোটাল পিডিএফটা যদি পাওয়া লাগে, আমাদের এখানে আরেকটা বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় থেকে একটা বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে, ঢাকা বোর্ড 2021 সবগুলার বোর্ডের। আপনাদের যদি স্লাইডটা দরকার হয় আমরা পিডিএফ আকারে দিয়ে দিব। তার জন্য কি করতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লাসটা শেয়ার করে হচ্ছে এবং স্ক্রিনশটটা আমাদের পেজে ইনবক্স করতে হবে। স্ক্রিনশট পেজে ইনবক্স করলে আমরা আমাদের এই পিডিএফটা আপনাদের কাছে পৌঁছে দেব, ঠিক আছে? সো আজকে সবগুলা মিলায় হচ্ছে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একই সাথে সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের এইচএসসি আপনাদের জন্য যে ফাইনাল রিভিশন কোর্স আসছে সেটার প্রতি সবার জন্য সেখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সর্বোচ্চ একটা প্রিপারেশনের জন্য আমার মনে হয় আপনাদের এই কোর্সটি বেশ সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।